সকলকে নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে? শুনতে ডিস্টার্ব হচ্ছে কিছু? না, ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস হচ্ছে। আগের দিন চন্দন স্যার ক্লাস নিয়েছেন, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হবে। তো আপনাদের অ্যালফাবেট শেখানো হয়েছে, মিউট করে রাখবেন। প্রজ্ঞা ভট্টাচার্য মিউট করবেন। হ্যাঁ, সকলেই মিউট করে রাখবেন। যখন কিছু বলার হবে আপনারা হাত তুলবেন, তারপরে আমি বললে আপনারা বলবেন, তারপরে আবার মিউট করে নেবেন। তো আপনাদের আগের ক্লাসে কি কি পড়ানো হয়েছে যদি বলেন কেউ একজন। প্রথম ক্লাসে কি কি পড়ানো হয়েছে? আমাদের হ্যাঁ বলুন, যিনি বলছেন তাহলে। হ্যালো। সংঘমিত্রা বলুন, আপনি বলুন। হ্যাঁ, আমাদের আগের ক্লাসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভাষা, লিপি, লেখ্য মাধ্যম, কথ্য মাধ্যম এগুলো বোঝানোর পরে দেবনাগরী ভাষায় যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এইটা আমাদের মূলত, এবং তার সবচেয়ে বিশেষভাবে যেটার উপর জোর আর কি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে উচ্চারণ। কিভাবে কোনটার উচ্চারণ কোন কিভাবে হবে, এই বিষয়গুলো আমাদেরকে বলা হয়েছে, এবং এর সাথে আরো অনেক কিছু বিষয় মানে রিলেটেড, সেগুলো আমাদেরকে জানানো হয়েছে। ঠিক। আর কেউ কিছু বলবেন? ইনি যদি কোনো কিছু মিস করে থাকেন তাহলে অন্য কেউ বলতে পারেন। ক্লাসটা আমি একটু ঠিক করে শুনতে পাইনি, আমি ট্রেনে ছিলাম। যেমন বিশেষ করে ওই যখন উচ্চারণটা শেখানো হচ্ছিল শেষের দিকে, পরে যে আচ্ছা, আপনি আজকে কোথায় আছেন? এখন কোথায় আছেন? বাড়িতে আছি। আচ্ছা, বাড়িতেই আছেন, কিন্তু আপনার কথা কিন্তু একদম স্পষ্ট নেই। কোনো শব্দ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু শব্দ হচ্ছে, হাওয়া বাতাস ঝড়। এবার স্পষ্ট হচ্ছে? এবার কি স্পষ্ট হচ্ছে? না, স্পষ্ট নেই, এখনো স্পষ্ট নেই। এখনো স্পষ্ট নেই। বলুন, এখন স্পষ্ট শোনা যাচ্ছে। ট্রেনে ছিলাম বলে আমি থেকে মন অব্দি শুনতে পেয়েছিলাম, তারপরে যে যেখানে জ র ল বা ওই দুটো লাইন শুনতে পাইনি। ঠিক আছে, আমরা অভ্যাস করব। আপনারা ঠিক আছে, মিউট করুন। আমরা যেগুলি পড়েছি প্রথম ক্লাসে সেগুলি অভ্যাস করব কিছুটা, আর কিছুটা আমরা নতুন বিষয় আরো করব। আপনাদের যেহেতু বর্ণমালা পড়ানো হয়েছে, অ্যালফাবেট পড়ানো হয়েছে, তারপর উচ্চারণ শেখানো হয়েছে, আর দেবনাগরী বিষয়েও আপনাদের অনেক কিছু বলা হয়েছে। তো আমরা সেই বিষয়গুলি দেখব, আর তার সাথে কিছু নতুন বিষয়ও দেখব। তো আপনাদের এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, শান্তি মন্ত্র, এটা আমরা প্রতিদিন পাঠ করব। আজকে আপনাদের এটা বিশেষভাবে পড়ানো হচ্ছে না, আপনাদের আগে বর্ণ পরিচয় ঠিকভাবে হয়ে যাক, তারপরে আমরা এটা প্র্যাকটিস করব পরে। তো বর্ণ পরিচয় আপনাদের লেখা শেখানো হয়েছে কিভাবে লিখতে হবে? হ্যাঁ, হয়েছে। ঠিক। তাহলে আমরা আজকে বর্ণ থেকেই শুরু করব। আপনাদের হয়ে থাকলেও আমরা আরো একবার প্র্যাকটিস করলে বিষয়টা হবে, ক্লিয়ার হবে। তো আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন, তাই তো? সকলে প্র্যাকটিস করেছেন?
আমি করিনি আপু, আমি করছি। হ্যাঁ, প্র্যাকটিস করছি। কিন্তু করতে হবে। প্র্যাকটিস না করলে যিনি করবেন না তিনি কিন্তু পিছিয়ে পড়বেন। আপনাদের সপ্তাহে 3টি ক্লাস 2 ঘন্টা করে যদি হয় তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাব। যদি আমরা নতুন নতুন বিষয় পড়তে থাকি তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যাব। তো সেই জন্য সাথে সাথে প্র্যাকটিস করে ফেলতে হবে। যেটা যখন পড়ানো হচ্ছে সেটা কিন্তু তখনই প্র্যাকটিস করে ফেলতে হবে, তাহলে ক্লাস ধরতে পারবেন। এখন প্রথম দিকে শুরু হচ্ছে বলে আমরা একটু আস্তে এগোবো। যেটা পড়ানো হচ্ছে সেটাই আমরা একটু ভালো করে অভ্যাস করে তারপরে নতুন বিষয়ে যাব। কিন্তু 2-3টি 1 সপ্তাহ ক্লাস হয়ে গেলে তখন কিন্তু আরো একটু আমরা নতুন নতুন বিষয় পড়ব। তখন কিন্তু আপনাদের আরো বেশি বেশি অভ্যাস করতে হবে। তো সেই জন্য কন্টিনিউ রাখার জন্য আপনাদের অভ্যাসটাকে আগে কন্টিনিউ করতে হবে। ক্লাস কন্টিনিউ হবে কিন্তু আপনাদের অভ্যাসটা কন্টিনিউ রাখতে হবে। ঠিক আছে, চলুন তাহলে আজকে আমরা অভ্যাস করব। আগের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আজকে আমরা ক্লিয়ার করে নেব, কোনো ডাউট থাকলে। তো আজকে আমরা কি কি পড়ব? স্বরবর্ণ পরিচয় আপনাদের হয়েছে, আমরা সেগুলি অভ্যাস করব। ব্যঞ্জন বর্ণ পরিচয় আর উচ্চারণ, আর কিছু বিশেষ প্রয়োগ যেরকম তৎ, এতৎ, তিন, এরকম কিছু শব্দ আছে সংস্কৃতে। তো সেগুলি আমরা কখন প্রয়োগ করব, কি অর্থে, ইত্যাদি আমরা দেখব। ক্লাসে কিন্তু টাইমে আসতে হবে। এখন বাজে 7টা 7। এত দেরিতে এলে কিন্তু হবে না, ক্লাস এগিয়ে যাবে। সময়ে আসার চেষ্টা করবেন সকলেই। এখানে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছেন। তার সাথে আমরা যেরকম আকার ইত্যাদি যেরকম ভাবে লিখি আমরা বাংলাতে, তো সেগুলি কিভাবে লিখতে হবে দেওয়া আছে। তো বাম পাশে দেখুন অকার আছে, তারপরে আকার। চিনতে পারছেন তো? আগের ক্লাসে পড়ানো হয়েছে আপনাদের, চেনা যাচ্ছে কিনা? হ্যাঁ। হুম। অমিতাভ ঘোষ, আপনি আগের ক্লাসে ছিলেন? হ্যাঁ স্যার, আমি মধুমিতা ঘোষ। হ্যাঁ মধুমিতা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাকাউন্টটা চেঞ্জ করে যাচ্ছে না, ওই জন্য ওই নামেই আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি বলুন যে দীর্ঘ রিকার কোনটি? দীর্ঘ রিকার কোন কিভাবে লাইনে বলবো? আছে বলুন। হ্যাঁ, এই কোন যে লাইনে অ অ কত নম্বর? আ, 1 2 3 4 নম্বর লাইনে 7 যে অক্ষরটা, 7 নম্বর যে অক্ষরটা। 4 নম্বর লাইনে সেকেন্ড অক্ষর, তাই তো? ঠিক হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে দীর্ঘ, রিকারের দীর্ঘটা, তাই তো? তো লেখাও হ্যাঁ হ্যাঁ শেখানো হয়েছিল আপনাদের, তো আমি তাহলে আর হ্যাঁ লেখা দেখাচ্ছি না। কোনো যদি অসুবিধা হয়, কোনো লেখা যদি আপনাদের মনে হয়েছে যে আরেকবার দেখালে ভালো হয়, তাহলে সেটা বলতে পারেন, আমি আরেকবার দেখাতে পারি। তারপরে এ, ঐ, ও, ঔ, আহা, আম, আর এটা অনুস্বার। অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু, শেষেরটা চন্দ্রবিন্দু। তো এখানে দীর্ঘস্বর কি কি আছে কে বলবেন? দীর্ঘস্বর কোনগুলি? হাত তুলুন, কে বলবেন? সংঘমিত্রা বলুন। আ, হাত তুলতে হবে আগে, এখানে তারপরে বলবেন। হ্যাঁ, সংঘমিত্রা বলুন। দীর্ঘস্বর এখানে রয়েছে আ, ই, উ, রি, এই, এ, ও, ও। ঠিক, কিন্তু উচ্চারণটাও দীর্ঘ করতে হবে আমাদের, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে যেরকম আমরা আ বলছি, এটার সময়ের থেকে আ যেটা বলবো সেটা একটু বেশি সময় ধরে বলবো। হ্যাঁ, আ, মানে তাই না? হ্যাঁ, ই, আ, ই, উ, রি, এ, এই, ও, ও, ও। ঔ, হ্যাঁ,
ঠিক। হ্যাঁ। আর বিসর্গের উচ্চারণ কেমন হবে? বিসর্গের উচ্চারণ আহা আহা, একটা আহা, আর তারপরেরটা কি বিসর্গ, এটা বোধহয় আগের দিন ঠিক আমরা হ্যাঁ, এটা ওটা আরেকবার বলে। অনুসারের মতোই উচ্চারণ হবে। আচ্ছা, অনুসারের মতো চন্দ্র। আহা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক 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 আছে, মিউট করুন। এরপরে দেখুন, এই যে যুক্তাক্ষর পড়ানো হয়েছিল আপনাদের? না। যুক্ত বর্ণ পড়ানো হয়নি, ঠিক আছে, তাহলে ওটা নেক্সট ক্লাসে হবে সম্ভবত। এই অকার, আকার, ইকার এগুলি পড়ানো হয়েছিল? হ্যাঁ। না, সেটা পড়ানো হয়নি, এমনি জাস্ট উনি একটু ওপর ওপর বলে গেছেন, ওটা পড়ানো হয়নি। জাস্ট ঠিক। ওই দিন শুধু যেটা করানো হয়েছিল যে আমরা যে মানে যে আমাদের স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের যে উচ্চারণগুলো, যে আমরা 5টা বর্ণ, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ কিভাবে উচ্চারণ হয় সেগুলো পারফেক্টলি উনি বলে গেছেন। ঠিক ঠিক। তাহলে ক বর্গের উচ্চারণ কে করবেন? হাত তুলুন। ক বর্গের উচ্চারণ। দেবব্রত বলুন, দেবব্রত মন্ডল। কা খা গা ঘ ঙা। আরেকবার। কা খা গা ঘ ঙা। ঠিক। তো এই বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের অকারের সাহায্য নিতে হয়, তাই না? স্বরবর্ণের সাহায্য নিতে হয়। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার জন্য আমাদের স্বরবর্ণের সাহায্য নিতে হয়। তো সেই জন্য ক এর সাথে আমরা অকারের উচ্চারণ করি। ক, খ, গ, ঘ, ঙ। তো কারোর যদি অসুবিধা থাকে উচ্চারণ করতে, তাহলে বলতে পারেন, আর একবার প্র্যাকটিস হয়ে যাবে, অথবা শুনে শুনে আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। একজন যখন বলছে বাকিরা শুনে ঠিক করবেন। তারপরেরটা প্রজ্ঞা ভট্টাচার্য বলুন। প্রজ্ঞা ভট্টাচার্য আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, চা, ছা, হুম। ঝা, ঝা, না। আর একবার বলুন। চা, ছা, ঝা, ঝা, না। হ্যাঁ, এটার উচ্চারণ হবে ইয়া, ইয়া। তালু ইয়া। থেকে হবে। হ্যাঁ, তালুতে জিহ্বা স্পর্শ করবে। তালু চা, বলতে কোন অংশটি? চা, ছা, ঝা, ঝা, ইয়া। ঠিক 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 হয়েছে। তারপরেরটা কে বলবেন? হাত তুলুন। অনন্যা চক্রবর্তী। স্যার, টা, ছা, হুম। টা, ঝা, রা। আর ট, ট থেকে বলুন। ট। টা, ছা, টা, ঝা, না। না। ত, ঠ, ড, ঢ, ণ। আর একবার বলুন। না। টা, ছা, ডা, ঝা, না। ট, ঠ, দুটি বর্ণ বলুন, আগে দুটি বর্ণ বলুন। ট, ট, ছ, ঠ। না না, টা, ছ, আর একবার শুনুন। দেখুন, চ, ছ এটা হচ্ছে দ্বিতীয় বর্গের, আর তারপরেরটা আপনাকে বলতে বলছি। ট, ঠ। টা, চ, ছ, ড, চ, ছ নয়, চ, ছ নয়, চ, ছ নেই। ট, ঠ। ট, ছ, ড, ঢ, ন। আচ্ছা, আপনি কি বাঙালি তো? হ্যাঁ। তাহলে ট, ঠ বাংলাতে আছে তো? ট, ঠ। হুম 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 হুম। ট দিয়ে কি কি শব্দ হয় বাংলাতে? ট দিয়ে? টিয়া। তাহলে ট বলুন। ট। আপনি চ, ছ ট। কেন বলছেন? ট। ট বলিনি স্যার, টই বলেছি। ট। তারপরে? ঠ। তারপর? ড। ড, ড, ড বলুন। ড।
ড আরেক আরেকবার ড ড ড ড ড তারপর ঢ ট ঠ ড ট ঠ ড ড তারপর ঢ ঠ ঢ ঢ ঢ চতুর্থ বর্ণ ঢ। ও আচ্ছা ঢ ঢ আপনি কি শুনে বলুন, স্পষ্টভাবে বলুন। ঢ বলেছেন। ঢ তারপরে ণ। ন আর একবার ট ঠ ড ঢ ন ট ঠ ড ঢ ণ বলুন আর একবার। ট ঠ ড ঢ না। ঠিক আছে, আপনার বর্ণগুলি শুনতে চ ছয়ের মতো লাগছিল এতক্ষণ, এখন একটু ঠিক আছে। আপনি চ ছয় বলছিলেন এরকম মনে হচ্ছিল, ঠিক আছে। না না তারপরেরটা একজন ঠিক আছে বলুন। স্যার। তারপর প ফটা বলুন একজন। ত থ বলুন আগে, তারপরে প ফ। কে বলবেন? তা থা দা ধা না। ঠিক আছে, একদম স্পষ্ট, ঠিক আছে। তারপরেরটা অন্য কেউ বলুন। পা ফা বা ভা মা। ঠিক, আর একবার বলুন। পা ফা বা ভা মা। ঠিক, তারপরেরটা কে বলবেন? ইয়া রা লা ওয়া। ইয়া রা লা লা ওয়া। ওয়া। ঠিক, ওয়া। তারপরে অন্য কেউ বলুন। সা শ স স হ। আর একবার বলুন। শ স স হ। ঠিক, এরপরে দেখুন আকার দিয়ে শুরু করতে হবে। অকার আকার। ক কা কি কি কু কু ক্রি ক্রি ক্লি। এটার উচ্চারণ একটু কঠিন। ক্লি, কয়ে লয়ে রি, ক্লি। তারপরে কে কই কো কৌ কাহা কম কম। অর্ধেকটা একজন বলুন। ক্রি পর্যন্ত, ক্রি পর্যন্ত কে বলবেন? কা 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 কি কি কু কু ক্রি ক্রি। ঠিক আছে, তারপর সাদে কা। আপনার উচ্চারণ কি হবে নামের? ঠিক বললাম? সাদে কা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম, ক্রি ঠিক আছে। বলুন। কে কই কো কৌ ক কং কং। ঠিক, কাহা কম কম। ঠিক আছে, কম নাই, সেটা সেটা হবে কম। ম উচ্চারণ করতে হবে, কম। হ্যাঁ, ম হলন্ত ম কম। ম হলন্ত। আরেকবার বলুন আপনি ক্লিডি থেকে। ক্রি কে কই কো কৌ ক কং কং। হ্যাঁ, কাহা, এই উচ্চারণটা ঠিক হয়নি। কাহা বিসর্গ বলুন। ক হ ক হ- কং ঠিক কং। ঠিক, কাহা। তো বিসর্গ উচ্চারণের নিয়ম হচ্ছে, বিসর্গের আগে যেই স্বরবর্ণ থাকবে সেই স্বরবর্ণকে সঙ্গে নিয়েই উচ্চারণ করতে হবে শেষে। যেমন এখানে কয়ের পরে অকার আছে, তারপরে বিসর্গ আছে, তাহলে এটা হবে হ। এবার যদি কয়ে হস্যির পরে বিসর্গ থাকে, সেখানে হবে কি হি, তখন কিন্তু হ হবে না, হি হবে। কি হি। এইরকমই যদি ধরুন আকারের পরে বিসর্গ থাকে, তখন কিন্তু কা হ হবে না, কা হা হবে। হ
হয়ের পরে আকার বসাতে হবে, ঠিক আছে? বিসর্গের উচ্চারণ এরকম ভাবে পাল্টাতে হবে। তো আগের যেরকম স্বরবর্ণ থাকবে সেরকমই বিসর্গের পরে মানে হয়ের পরে সেরকম একটা স্বরবর্ণ বসিয়ে উচ্চারণ করতে হবে। কহ, কাহা, কিহি, কেহে, কৈহি, এরকম উচ্চারণগুলি হবে। দেবব্রত মণ্ডল কিছু বলছেন? না স্যার, কিছু বলছি না। আচ্ছা, স্টাডি রচিত। মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়ালে কাল এইটা দিয়ে দিয়েছেন উনি। আচ্ছা, ঠিক ঠিক। রচিত আচার্য কিছু বলবেন? হ্যাঁ, একটুখানি ক্লিয়ার করব এই কহ, তারপরে কম আর চন্দ্রবিন্দু, এই কম মানে অনুস্বারটা, আর চন্দ্রবিন্দুটা কম বলবো। হ্যাঁ, চন্দ্রবিন্দু এবং অনুসারের উচ্চারণ প্রায় একই। মানে দুটোই কি ম দিয়েই উচ্চারণ করব নাকি হ্যাঁ, দিয়ে? হ্যাঁ, সামান্য অর্থে আমরা ম হসন্ত উচ্চারণ করব। এটার আরো বিশেষ উচ্চারণ আছে, কিন্তু সেটা এখন এই স্তরে শেখার জন্য নয়, ওটা আমরা পরে শিখব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন শুধুমাত্র সামান্য আমরা উচ্চারণ করব ময় হসন্ত। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যাচ্ছি কি। আপনাদের পড়ানো হয়েছে এই বিষয়গুলি আমি জানি, কিন্তু আমরা আজকে অভ্যাস করছি। তাহলে লেখার অভ্যাস করার দরকার আছে। এখানে আমরা একটু লেখন অভ্যাস করতে পারি যদি আপনাদের আবশ্যকতা থাকে। কোনো কিছু লিখে দেখাতে হবে। হ্যাঁ, একটু দেখান স্যার লেখাটা। আপনি আগের ক্লাসে ছিলেন অনন্ত কুমার? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোন বর্ণটি লিখে দেখাতে হবে? কোনটি দেখালে ভালো হয়? আপনার কোনটি মনে হচ্ছে যে লিখে দেখাতে হবে? স্বরবর্ণটা একটুখানি লেখা দেখালে ভালো হয়, স্বরবর্ণটা। এটা আমার হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ, তাই তো? অকার আকার। হ্যাঁ হ্যাঁ, রি রি, ওইটা যেটা, ওইটা নিয়ে আমি একটু লেখাটা আমার অসুবিধা হচ্ছে। আর আচ্ছা। রি, দেখুন, রি বলছেন তাই তো? রি। তাহলে এখানে এরকম দুটি দাগ যদি ধরেন খাতাতে, তাহলে এরকম একটা দেবেন। তারপর এখান থেকে কে, উল্টো কে যদি ধরি আমরা, তাহলে এখানে এরকম ভাবে কে করলেন। তারপরে ঠিক কে উল্টো দিক থেকে এরকম ভাবে একটি এরকম ভাবে টেনে এইরকম হয়ে যাবে আপনার। এটা ছোট রি হলো, ঠিক আছে? হ্রস্ব রি। এবার এখান থেকে যদি আরেকটি আপনি কাজ করে নেন, এখান থেকে আরেকটি কাজ, আরেকটি গোলাকৃতি যদি বের করে নেন, তখন এটা হয়ে গেল ডবল রি বা দীর্ঘ রি। হ্যাঁ, দীর্ঘই, এটা দীর্ঘই। হ্যাঁ, দীর্ঘই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দীর্ঘ রি হয়ে যাবে, দীর্ঘ স্বর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দীর্ঘস্বর। ঠিক বোঝা আছে। গেছে নিশ্চয়ই? হ্যাঁ, আর কিছু? ঠিক আছে। ঠিক আছে স্যার। বাকিদের কিছু লিখে দেখাতে হলে বলতে পারেন। সঙ্গমিত্রা, রাকেশ। অম হবে না, স্বর। হ্যাঁ, মিউট করবেন স্যার। অনন্তবাবু। হ্যাঁ স্যার, আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে কাল যেটা আমাদের দেখানো হয়েছিল মাত্রা ছাড়া, এবং মাত্রা ছাড়াই আমাদের প্র্যাকটিস করতে বলা হয়েছিল। তো মানে আমরা কি ওই মাত্রার ব্যাপারটা পরে জানতে পারবো? মানে মাত্রা দিয়ে যে লেখা, এখানে আমরা যে লেখাগুলি দেখছি সবেতেই মাত্রা রয়েছে, কিন্তু যেহেতু কালকে স্যার বললেন যে অনেক সময় পরবর্তীকালে মাত্রার মানে ব্যবহারটা এক একটা ক্ষেত্রে হয়তো কিছু সেখানে পরিবর্তন থাকতে পারে, সেই জন্য উনি বললেন এখন মাত্রা ছাড়াই করতে। তো সেটা কি আমরা মাত্রা ছাড়াই এটা যেগুলি টাইপ করে দেওয়া আছে, টাইপ করে যেগুলি পাচ্ছেন আপনারা, সেগুলিকে আপনারা ফলো করতে পারেন, নিজে নিজে ফলো করতে পারেন, ঠিক আছে? মাত্রা কোথায় আছে, কোথায় নেই, বা কোথায় অর্ধমাত্রা আছে, এগুলি আপনারা টাইপ থেকে আপনারা ফলো করতে পারেন, টাইপ লেটার যেগুলি রয়েছে সেখান থেকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
আরেকটা স্যার বলছিলাম বাকি যে হ্যাঁ হ্যাঁ স্যার বলছিলাম যে এই যে আপনার রি আর রি যেটা আমরা এই সংস্কৃতে আর কি স্বরবর্ণ পাচ্ছি, হ্রস্ব রি আর দীর্ঘ রি আর রি যেটা পাচ্ছি, তো সেটা যদি হুম একটু এলাবোরেটলি ব্যাখ্যা করে দেন আর কি, কারণ বাংলাতে তো আমরা এটা ব্যঞ্জন ধ্বনি হিসাবে আমরা ব্যবহার করি। হুম হুম রি, তো এটা তো আমরা তো যেরকম ঋষি শব্দে আমরা পাচ্ছি না রি, আচ্ছা, মানে তো ঋষি সেক্ষেত্রে শব্দে তো সাউন্ডটা রি কি? তো আছে। হ্যাঁ রি উচ্চারণ আপনাদের শেখানো হয়েছে তো কাল, তাই না? কাল হ্যাঁ বলতে হ্যাঁ মানে গত হুম ক্লাসে। হুম হ্যাঁ আমরা উচ্চারণ আরো একবার অভ্যাস করবো, আমরা এখন লেখাটা কমপ্লিট করি, তারপর আমরা উচ্চারণ শিখব, ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার দীর্ঘ দীর্ঘ রি তাহলে ব্যবহার কোথায়? দীর্ঘ রি আছে, হুম, যেমন কর্তৃন বলে শব্দ আছে, কর্তৃন, ঠিক আছে? আচ্ছা তারপরে আছে পিতৃন, এরকম শব্দ আছে। তো সংস্কৃতে তো এখনো আপনারা শেখেননি, তো আস্তে আস্তে যখন শিখবেন শব্দগুলি আসবে। ওকে, আচ্ছা। ব্যবহার আছে, নিশ্চয়ই ব্যবহার আছে, তবে আপনারা যেরকম বাংলাতে ব্যবহার করেন সেই রকম হয়তো ব্যবহার পাবেন না, অন্য রকম ভাবে ব্যবহার পাবেন। আর কোনো কিছু লিখে দেখাতে হবে? বলুন, বাকিরা চুপচাপ কেন? অনেকে কথা বলছেন না ক্লাসে। আহ, না স্যার, লেখা ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখতে পারছেন সকলে, লেখা ঠিক আছে, তাহলে আমরা উচ্চারণের দিকে চলে যাচ্ছি। উচ্চারণ বা পরের বিষয় কি আছে সেই বিষয়ে আমরা যাচ্ছি। কে ট্রেনে আছেন মিউট করে নেবেন নিজেকে। ঠিক আছে, তাহলে উচ্চারণ আমরা এখানে দেখতে পাচ্ছি, সকলেই দেখতে পাচ্ছেন। রাকেশ তিওয়ারি হাত তুলেছেন, কিছু বলবেন? রাকেশ, সরি সরি, নামাতে ভুলে গেছি, আগে তুলেছিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখুন, প্রথম যেটা আমরা বর্গ যদি বলি, বর্গ বলতে গণ, তাই না? একটা সমূহ, একটা দল, একটা গ্রুপ, তো সেই গ্রুপটাকে আমরা বলবো বর্গ। তো এই বর্গ হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তো এরকম ভাবে 5টি বর্গ আমরা পাচ্ছি। তো তাদের সংক্ষেপে নামকরণ করা হয় ব্যাকরণের দৃষ্টিতে, গ্রামারের টার্ম আছে যে কু, চু, টু, তু, পু, এগুলি হচ্ছে গ্রামারের টার্ম, ঠিক আছে? তো আমরা ক বর্গ, চ বর্গ, ট বর্গ এরকম ভাবে জানলেই সুবিধা হবে। তো এখানে যে প্রথম যে বর্গ ক বর্গ, তার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। কণ্ঠ থেকে উচ্চারণ করতে হবে। আর এর সাথে কি আছে না, অকার এবং আকার আর বিসর্গ, অকার আকার বিসর্গ। তাহলে ক, খ, গ, ঘ, ঙ এবং অ, আ আর বিসর্গ, ঠিক আছে? তো এটা মোটামুটি মনে রাখতে হবে যে ক বর্গ এবং অ, আ বিসর্গ এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। তাহলে উচ্চারণ যখন করব খেয়াল রাখতে হবে যে আমার উচ্চারণটা কণ্ঠ থেকে হচ্ছে কি না। যদি কণ্ঠ থেকে উচ্চারণ করেন তাহলে সেটা সংস্কৃতের উচ্চারণ হিসেবে স্পষ্ট হবে, ঠিক হবে। আর যদি অন্য জায়গা থেকে বা উল্টো পাল্টা ভাবে যদি উচ্চারণ করেন তাহলে সেটা ঠিক হবে না, ভুল হবে। যদি ক উচ্চারণ করছেন কিন্তু যদি তালুতে জিহ্বা টাচ করে যায় সেক্ষেত্রে কিন্তু উচ্চারণ ভুল হয়ে যাবে। তো
ক খ যখন বলবেন তখন জিহ্বা স্থির থাকবে, জিহ্বা কিন্তু কোথাও যাবে না, কোনো জায়গায় স্পর্শ করবে না, শুধুমাত্র উচ্চারণটি হবে কণ্ঠ থেকে ডিরেক্ট আসবে। ক খ গ ঘ ঙ আ আ, তারপর বিসর্গের উচ্চারণ হয়ের মতো হয়, তাহলে হয়ের উচ্চারণ স্থানও কণ্ঠই হবে। হ হ হ। সকলে নিজেরা মিউট করেই উচ্চারণ করুন, কোনো যদি অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন। তারপরে চ বর্গ। চ বর্গ বলতে চ ছ জ ঝ ঞ, দ্বিতীয় বর্গ, দ্বিতীয় দল। এর সাথে আছে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার। এদের উচ্চারণ স্থান হচ্ছে তালু। এর সাথে আরো একটি যোগ করবেন তালব বস, সেটা শেষে আছে বলা আছে, সেটা এখানেও যোগ করতে পারেন। এখানে চ ছ জ ঝ য় আর ই ই আর স স স। তো এগুলি যখন উচ্চারণ করব তালু থেকে উচ্চারণ করব। এই বর্ণগুলি হচ্ছে তালব্য বর্ণ। তালব্য স যেরকম হয় সেরকমই এগুলিও হচ্ছে তালু, তালু থেকে উচ্চারণ হয় তালব্য। তালু বলতে আমাদের যে ওপরের দাঁত আছে, ওপরের যে দাঁত, ওপরের দাঁতের মাড়ির পরের অংশটি, ওপরের দাঁতের মাড়ির পরের অংশটিকে স্পর্শ করবে জিহ্বা। জিহ্বা স্পর্শ করবে ওপরের তালুকে। তো তালু অংশ কোনটি? না, দাঁতের মাড়ির পরের অংশটি। এবার সকলে উচ্চারণ করুন মিউট করেই। চ ছ জ ঝ ঞ ঞ, তারপরে ই ই, এর সাথে স। আমাদের উচ্চারণ ভুল হয়, দেখুন তালব্য স, মূর্ধস্ব, দন্তস্ব, সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ত। ত এর ক্ষেত্রে মূর্ধা। মূর্ধা বলতে একদম ওপরের অংশ, মানে তালুর পরের অংশ, তালুর থেকেও ওপরের অংশ, সেখানে যাবে জিহ্বা। জিহ্বা ফোল্ড হয়ে যাবে, জিহ্বা ফোল্ড হয়ে সেখানে স্পর্শ করবে। কিন্তু খুব জোর করে যেন জিহ্বা সেখানে না নিয়ে যায়। জোর করে নিয়ে গেলে উচ্চারণও জোর করে হবে, সেটা শুনতে কিন্তু ভালো হবে না। স্বাভাবিকভাবে জিহ্বা একটু উপরে যাবে। তা ঠ ডা ধা ণা, তা ঠ ডা ধা ণা। রি 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 রি, হ্রস্ব রি করছি এখন উচ্চারণ, রি। তারপর দীর্ঘ রি রি রি। তো সবসময় যে সমানভাবে জিহ্বা স্পর্শ করবে এরকমও নয়, মোটামুটি সেখানেই যাবে। মোটামুটি একটা ধরে রাখবেন যে মূর্ধার স্থানে গিয়ে জিহ্বা স্পর্শ করবে। তো সমস্ত বর্ণের উচ্চারণ করার সময় যদি একই রকম ভাবে যদি জিহ্বা স্পর্শ করে মূর্ধাতে গিয়ে, তাহলে উচ্চারণ তো পার্থক্য হবে না, তাই না? বর্ণের পার্থক্য হবে না। তাহলে ট ঠ ড ঢ, পাঁচটি বর্ণ আলাদা আলাদা কি করে হবে? সেই জন্য একই রকম ভাবে জিহ্বা স্পর্শ করবে না, কিন্তু মূর্ধার কাছাকাছি গিয়েই স্পর্শ করবে। ট ঠ ড ঢ ণ, রি রি। এরপর হচ্ছে ত বর্গ। ত বর্গ এর সংক্ষেপে নাম হচ্ছে তু। ত বর্গের এখানে ত বর্গের স্থান হচ্ছে দন্ত, মানে জিহ্বা দন্তে এসে স্পর্শ করবে, দন্তকে স্পর্শ করবে। যেমন ত থ, দাঁত বলতে ওপরের দাঁত, কিন্তু ওপরের দাঁত। ত থ দ ধ ন, লৃ লৃ লৃ। লৃটাকেও দাঁতে স্পর্শ করেই উচ্চারণ করতে হবে, জিহ্বা দাঁতে স্পর্শ করবে। ত থ দ ধ ন, লৃ। তারপর প বর্গ। প বর্গের উচ্চারণ করা হচ্ছে দুটি ঠোঁট মিলে, মানে দুটি ঠোঁট পরস্পরকে স্পর্শ করবে, দুটি ঠোঁট পরস্পরকে স্পর্শ করবে। প ফ ব ভ ম, প ফ ব ভ ম। উ উ উ উ,
ঠিক আছে, সকলেই অভ্যাস করছেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। প, ফ, ব, ভ, ম, উ, উ। এখন উচ্চারণ যদি আপনারা ঠিকঠাক ভাবে করেন বা প্র্যাকটিস ঠিকভাবে করে নেন, তাহলে পরে আর অসুবিধা হবে না, না হলে কিন্তু ভুল রয়ে যাবে। এই বিষয়গুলি আবার কিন্তু নতুন করে পড়ানো হবে না, সেজন্য বারে বারে ভিডিও দেখে, আপনাদের লিঙ্ক দেওয়া হবে হয়তো আজকালের মধ্যে, তো ভিডিও দেখে বারবার শুনে বারবার অভ্যাস করে একবারে ঠিক করে নিন। তারপর হচ্ছে অন্তঃস্থাহা। অন্তঃস্থাহা বলতে ইয়া, র, ল, ওয়া, এগুলি অন্তঃস্থ বর্ণ আলাদা করে দেওয়া আছে। এগুলি বর্গীয় বর্ণ নয়, এগুলি অন্য বর্ণ। এদের একটি নামকরণ করা হয়েছে অন্তঃস্থ বর্ণ আর উষ্ম বর্ণ। উষ্ম বর্ণের মধ্যে রয়েছে তালব্য স, মূর্ধস্ব, দন্তস্ব আর হ। তো এদের উচ্চারণ স্থানগুলি পাশে ব্র্যাকেটে দেওয়া আছে। তালু হচ্ছে ইয়া, ইয়া, তো তালুতে চলে যাবে, তালু যেখানে বলা হয়েছিল চ বর্গ সেখানে। র হচ্ছে মূর্ধাতে চলে যাবে, র মানে মূর্ধাতে স্পর্শ করবে জিহ্বা, র, র। দন্ত হচ্ছে ল, ল, ল। তারপর ব, এখানে আমাদের ভুল হয়ে যায়, দুটি বকেই আমরা ব, 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 এটাই বাংলাতে শুধুমাত্র ব আছে, ওয়ের উচ্চারণ নেই, সেই জন্য আমাদের এখানে ভুল হয়ে যায়। এটা একটু ভালো করে শুনে রাখতে হবে। ব বলতে বর্গীয় ব, বর্গীয় ব আর অন্তঃস্থ ব দুটির মধ্যে উচ্চারণ পার্থক্য আছে। যেমন অন্তঃস্থ বয়ের উদাহরণ হচ্ছে বিবেকানন্দ, 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 এটা হচ্ছে অন্তঃস্থ ব। আর বর্গীয় বয়ের উচ্চারণ কখন হবে? কি শব্দ আছে, কি হতে পারে, কি শব্দ মনে পড়ছে কারোর? বুদ্ধি, বালক, বুদ্ধি, বালক, বিবেক, না বিবেক তো বিবেকানন্দতেই চলে এসেছে, ও, ওখানে অন্তঃস্থ। তো যেখানে আমরা বর্গীয় ব পাবো, সেটা দুটি ঠোঁট মিলিয়ে আমরা উচ্চারণ করব, ব, ব, ব। আর যখন অন্তঃস্থ ব পাবো, সেটার উচ্চারণ হচ্ছে উপরের দাঁত এবং নিচের ঠোঁট, উপরের দাঁত নিচের ঠোঁট, ও, ও, ও। বলুন, নিজেরা অভ্যাস করুন। ও, যদি সন্দেহ হয় তাহলে আমাকে শোনাতে পারেন, অথবা নিজেরা প্র্যাকটিস করে ঠিক করে নিন। ও, বা, বা, ঠিক, ঠিক হচ্ছে আপনার, ঠিক আছে। ও, ও, ও। ওপরের দাঁত এবং নিচের ঠোঁট, ওপরের দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করবে ও উচ্চারণের সময়। এবার জোর করে কিন্তু স্পর্শ করবে না, ঠিক আছে? খুব মানে একদম যে স্পর্শ করাতেই হবে এরকম ভাবে নয়, উচ্চারণের সময় হালকা স্পর্শ করবে, একটু ঈষৎ, ঈষৎ স্পর্শ, গ, 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 জোর করে স্পর্শ করাবে না। তারপরে হচ্ছে উষ্ম বর্ণ। এখানে আমাদের ৩ রকমের যে স রয়েছে, তাই না? এখানে আমাদের ভুল হয়ে যায় যে আমরা কোনটা কখন কি উচ্চারণ করছি আমাদের খেয়াল থাকে না, সবই যেন তালব্য হয়ে যায়। তো সেই জন্য এখানে উচ্চারণ কি করতে হবে না, যেটা তালব্য সেটা তালুতে উচ্চারণ হবে, যেটা মূর্ধস্ব সেটা মূর্ধাতে উচ্চারণ হবে, আর যেটা দন্তস্ব সেটা দন্ততে উচ্চারণ হবে। এটা আমাদেরকে যেন আলাদা করে বলে বোঝাতে না হয় যে আমি তালব্য স উচ্চারণ করছি। আমরা স বললেই যেন বোঝা যায় যেটা আমরা কোন স বলছি, আলাদা করে যেন ব্র্যাকেটে লিখতে না হয় যে আমি তালব্য স বলছি বা মূর্ধস্ব বলছি বা দন্তস্ব বলছি। উচ্চারণের মাধ্যমেই বোঝাতে হবে। যেমন দেখুন, আমি যদি তালব্য স উচ্চারণ করি, উচ্চারণ শুনে দেখুন বুঝতে পারবেন, স, স, স। এরপরে মূর্ধস্ব উচ্চারণ করছি, স, 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 পার্থক্য আছে।
তারপরে দন্তস্ব উচ্চারণ করছি, সা সা সা। এবার তিনটিকে আমি পরপর উচ্চারণ করছি, স 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 স। পার্থক্য বোঝা যাচ্ছে? এরকম ভাবেই পার্থক্য রাখতে হবে। তাহলে তালব্য স তালুতে স্পর্শ করবে জিহ্বা, মূর্ধস্ব মূর্ধাতেও স্পর্শ করবে, আর দন্তস্ব এর জন্য দন্তে স্পর্শ করবে। তাহলেই পার্থক্য হয়ে যাবে। যেমন সন্দেশাহা, সন্দেশাহা, প্রথমে দন্তস্ব আছে, শেষে তালব্য স আছে, সন্দেশাহা। সন, দেখুন দন্তস্ব দিয়ে শুরু হচ্ছে, সন্দেশাহা। এরকম ভাবেই শেষ শব্দ হয়, শেষ, তো তালব্য স দিয়ে শুরু হচ্ছে, মূর্ধস্ব দিয়ে শেষ হচ্ছে, শেষ শেষ শেষ। এরকমই আরো অনেক শব্দ আছে। অবশিষ্ট, 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 প্রথমে তালব্য স তারপর মূর্ধস্ব, অবশিষ্ট। তো এইরকম প্র্যাকটিস করবেন, যে কোথায় কি পার্থক্য হচ্ছে নিজেরাই বোঝার চেষ্টা করবেন। আর এখানে দেখুন ঘর করে দুটি অংশ দেওয়া আছে আলাদা করে। এখানে হচ্ছে যে পঞ্চম বর্ণগুলি আছে, বর্গের পঞ্চম বর্ণ, ঙ, ঞ, ণ, ন আর ম, এগুলি হচ্ছে, আর অনুস্বার এবং চন্দ্রবিন্দু, এগুলি হচ্ছে নাসিকার সাথে উচ্চারণ হবে। এদের যে স্থান বলা হয়েছে আগে, সেই স্থানগুলি হবে তার সাথে নাকে উচ্চারণ করতে হবে। যেমন দেখুন ঙ, ঙ বলা হয়েছে কণ্ঠ, তাহলে কণ্ঠর সাথে সাথে একটু নাকে ভাব থাকবে, নাকে উচ্চারণ হবে, ঙ ঙ ঙ। ঠিক আছে, শুধুমাত্র কণ্ঠ দিয়ে উচ্চারণ করা যাবে না, নাক দিয়েও উচ্চারণ করতে হবে, ঙ ঙ। সেরকমই ঞ ঞ, এটা তালুর সাথে নাক, ঞ ঞ। তারপর মূর্ধার সাথে নাক, ণ ণ ণ। দন্তের সাথে নাক, না না না। ময়ের, ময়ের উচ্চারণ হচ্ছে ঠোঁটের সাথে নাক, ম ম ম। ঠিক আছে, তারপর অনুস্বার আর চন্দ্রবিন্দুর তো ময়ের মতোই উচ্চারণ, যেমন রামম, রামম, এরকম উচ্চারণ হবে। তারপরে নিচে দেওয়া আছে এ, ঐ, ও, ঔ, এদের উচ্চারণ কণ্ঠ তালু আর কণ্ঠ ওষ্ঠ, মানে দুটি স্থান আছে। কণ্ঠের সাথে তালুও হবে, কণ্ঠ এবং তালু, মানে কণ্ঠ থেকে উচ্চারণ হলেও জিহ্বা তালুকে স্পর্শ করবে। যেমন এ, এ, ঐ, ঐ, এ, ঐ, জিহ্বা তালুর কাছাকাছি যাবে। এইরকমই ও, ঔ, ও, ঔ, এটা ঠোঁট মিলে উচ্চারণ হবে কণ্ঠ থেকে, এবং ঠোঁট দুটি গোল আকৃতি হবে। তো সেই জন্য এখানে ঠোঁট যেহেতু স্পর্শ করছে পরস্পরকে, সেই জন্য ওষ্ঠ দেওয়া আছে, কণ্ঠের সাথে সাথে ওষ্ঠ। তো এখানে কণ্ঠ ওষ্ঠম বলা আছে, ও এবং ঔ। ঠিক আছে, এখানে কোনো কারো জিজ্ঞাসা আছে বা অসুবিধা হয়েছে বুঝতে? স্যার কণ্ঠবর্ণের পঞ্চম বর্ণটা আর একবার একটু উচ্চারণ করে দেবে। কণ্ঠ, হ্যাঁ বলছি, শুনুন শুনুন, ঙ ঙ ঙ ঙ ঙ ঙ ঙ। ঠিক আছে, একদম কণ্ঠ থেকে হবে, তার সাথে নাসিকা, ঙ ঙ। তারপরেই আছে চ বর্গের পঞ্চম বর্ণ, ঞ ঞ ঞ ঞ, তালুতে হবে, তার সাথে নাসিকা, ঞ। তারপরে হচ্ছে মূর্ধার সাথে নাসিকা, ণ ণ ণ, মূর্ধার সাথে নাসিকা, দন্তের সাথে নাসিকা, ন ন ন ন, ম ম ম, ওষ্ঠের সাথে নাসিকা। ঠিক আছে, বাকিদের কোনো জিজ্ঞাসা আছে? সকলে বুঝতে পেরেছেন?
হ্যাঁ স্যার। ঠিক। কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন, না হলে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে সকলে প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি, সকলেই বুঝেছেন বললেন, তাহলে এখানে যদি প্রশ্ন করি তাহলে প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিতে পারবেন, তাই না? তো প্রথমে দেবব্রত মণ্ডল বলুন। ক ক খ বর্গের গ ঘ ঞ, এটা কণ্ঠবর্ণ। আরেকবার উচ্চারণ করুন। ক খ গ ঘ ঙ। না, পঞ্চম বর্ণটি ঠিক উচ্চারণ হচ্ছে না। ক খ গ ঘ ঙ। ঠিক, ঙ ঙ ঙ, ঠিক। তারপরেরটা কে বলবেন? তারপরেরটা ছ বলুন ছ ঝ ঝ ঞ। আরেকবার। ছ ছ ঝ ঝ ঞ। ঠিক। উচ্চারণ স্থান? উচ্চারণ স্থান তালু। ঠিক। তারপর প্রচেত আচার্য। টা ঠা স্যার না, হাত তুলতে হবে। প্রচেত এরপরে আচার্য বলুন। ট ঠ ড ঢ ঞ। ঠিক। এটা মূর্ধ বর্ণ। হ্যাঁ, র। মূর্ধর পঞ্চম বর্ণটি আরেকবার বলুন। ণ। আরেকবার। ট ঠ ড ঢ র। পঞ্চম বর্ণটি আরেকবার। র। ঠিক আছে। ণ ণ, ঠিক। নাসিকাটাও একটু মানে নাকে উচ্চারণ করতে হবে একটু, ঠিক আছে? মূর্ধা, জিহ্বা মূর্ধাতে থাকবে, কিন্তু উচ্চারণটা একটু নাকে হবে। ওকে। তারপরে হাত তুলুন। সাদেকা বলুন। ঠ ফ দ ধ ন। আরেকবার। ট ফ দ ধ ন। আরেকবার বলুন। ট থ দ ধ ন। ঠিক, পারফেক্ট। দন্তবর্ণ। ঠিক। উচ্চারণ স্থান হচ্ছে দন্তাহা। তারপরে মধুমিতা। প হ ব হ ম। আরেকবার। প হ ব ভ ম। ওষ্ঠ। ঠিক। উচ্চারণ স্থান? ওষ্ঠ ও। ঠিক। ওষ্ঠ। তারপরেরটাকে বলবেন অন্তস্থ বর্ণ। য় এবং র। হাত তুলতে হবে, হাত তুলতে হবে। এরকম ভাবে বললে কিন্তু হবে না। আগে হাত তুলবেন, তারপরে বলবেন। বলুন প্রজ্ঞা। আর একবার বলুন ঠিকভাবে উচ্চারণ। ইয়া রা, ঠিক। ইয়া রা। উচ্চারণ স্থান কি হবে? বলতে পারবো না স্যার। কে বলতে পারবেন? মূর্ধা। য় তালু, র মূর্ধা। ঠিক। য় হচ্ছে তালু আর র হচ্ছে মূর্ধা, তাই তো? তারপরে বলবেন। শুধু উচ্চারণ বললে হবে না, উচ্চারণ স্থানও বলতে হবে, না হলে উচ্চারণ ভুল হবে, তাই না?
যদি মনে না থাকে পরে উচ্চারণ ভুল হয়ে যাবে। উচ্চারণ স্থান কি? অনন্যা চক্রবর্তী। ल ब ल दंत ब दंत प्लस ओष्ठ উচ্চারণ করুন আরেকবার। ल ब ব হবে উচ্চারণ। ब লয়ের উচ্চারণ স্থান কি? লয়ের উচ্চারণ স্থান কি? ल ल दंत দন্ত। তার মানে কোথা থেকে উচ্চারণ হবে? दांत दिए सर জিহ্বা। ल হ্যাঁ, জিহ্বা দাঁতকে স্পর্শ করবে, তাই তো? জিহ্বা স্পর্শ দাঁতকে করবে, স্পর্শ হ্যাঁ। করবে। তাহলে কি হবে? উচ্চারণটা ল। একবার চেষ্টা করুন ভালো করে। ল। ল ল ল। ल ल ल জিহ্বাকে দাঁতের কাছে নিয়ে আসুন। ল ল। ल ल ल ঠিক ঠিক। এবার বয়ের উচ্চারণ স্থান বলুন। दंत प्लस ओष्ठ দন্ত ওষ্ঠ, তাই प्लस তো? ओष्ठ তাহলে উচ্চারণ কেমন হবে? ब ब ওপরের বাহ। দাঁত এবং নিচের ঠোঁট, তাই তো? ওপরের দাঁত বাহ। নিচের ঠোঁটকে টাচ করবে। ওয়াও 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 ওয়াও। ব বলা বাহ। ছেড়ে দিন। আচ্ছা বর্গীয় ब বর্গীয় যে ব বলেন সেটাকে ভুলে যান, তবেই এটা উচ্চারণ করতে পারবেন। বর্গীয় ব কে ভুলে গিয়ে এটাকে নতুন একটা বর্ণ ভাবুন, নতুন একটা বর্ণ। তো সেটা আপনি উচ্চারণ করতে জানেন না। আপনাকে বলা হয়েছে যে উপরের দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করে এই বর্ণটিকে উচ্চারণ করতে হবে। এবার আপনি উচ্চারণ করুন। ब না, বাহ। ওই রকমই চলে আসছে। ঠিক আছে, আস্তে আস্তে হবে। ওয়া 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 ब ওয়া। ब হ্যাঁ, ডাব্লিউ উচ্চারণ কেমন করেন সেরকম উচ্চারণ হবে। ওয়া। ब ब ब ডাব্লিউ উচ্চারণ যেরকম হয় সেরকম হবে না, ডাব্লিউ এর মতো। ওয়া ওয়া ওয়া। ब ঠিক ब আছে ब ঠিক আছে, আরো অভ্যাস করবেন, ঠিক হয়ে যাবে। এর পরেরটাকে বলবেন। অনেকে হাত তুলে রেখেছেন আগে থেকেই। উচ্চারণ স্থান श श মিউট করুন অনন্যা। মূর্ধা, সরি, তালু, মূর্ধা। ঠিক, তাহলে উচ্চারণ তো সেখান থেকেও করতে হবে। শুধুমাত্র মুখস্থ করলাম যে তালব্য স মানে হচ্ছে তালু আর মূর্ধস্ব মানে হচ্ছে মূর্ধা, কিন্তু উচ্চারণের সময় যদি না হয় তাহলে কি হলো? উচ্চারণটা তালু থেকে করতে হবে তো। স স আগে একটা উচ্চারণ করুন। স আগে একটা উচ্চারণ করুন তালব্য সটা। স স স স স স। মূর্ধস্বটা আরো উপর থেকে হবে, জিহ্বা আরো উপরে যাবে। স স স স স স। ঠিক আছে ঠিক আছে, আরো প্র্যাকটিস করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। হচ্ছে না, আরো প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তারপরেরটা কে বলবেন? হাত তুলুন। সংঘমিত্রা বলুন। সা হা। একদম পারফেক্ট হয়েছে। উচ্চারণ স্থান বলুন। দন্ত, দন্তঃ, আর হা কণ্ঠ, হা কণ্ঠ। ঠিক ঠিক, আর একবার উচ্চারণটা করুন, ভালোই হয়েছে। সা হা। ঠিক ঠিক আছে।
তারপরেরটা কে বলবেন? অনুনাসিক বর্ণগুলি। মধুমিতা বলবেন। হ্যাঁ স্যার। বলুন। ঙ ঙ ন ন ম। আর একবার। ঙ ঞ ন ন ম। না, এখানে একটু পার্থক্য ঠিক বোঝা যাচ্ছে না, পার্থক্যটা আরো স্পষ্ট করতে হবে। ঙ, তারপরে যখন ঞ যখন হবে তখন তো তালু থেকে হবে, তাই না? প্রতিটা বর্ণই হচ্ছে নাসিকাতে উচ্চারণ হবে, কিন্তু কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এগুলি তো পাল্টাবে। স্যার আরেকবার বলি। বলুন। ঙ ঙ ন ন। না, হচ্ছে না। অন্য কেউ বলবেন? হ্যাঁ, আমি একটু চেষ্টা করতে চাই। হ্যালো। না, যারা বলছেন না তাদের মধ্যে থেকে কেউ বলুন। আচ্ছা। সংঘমিত্রা ম্যাম, পরে জিজ্ঞেস করছি আপনাকে। যারা এখনো বলেননি একবারও। হীরালাল রজক, হীরালাল রজক শুনতে পাচ্ছেন? যদি রেসপন্স না করেন তাহলে কিভাবে হবে? সুমন মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়। হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমার পক্ষে একটু টাফ হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, একবার চেষ্টা করুন, টাফ হোক, একবার চেষ্টা করুন। না 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 ম। ঠিক, একটু ঠিক হয়েছে, কিন্তু আপনাকে আরো অভ্যাস করতে হবে। ঠিক আছে। মনোজেশ দত্ত। আর একবার। অনেকটা ঠিক আছে, তবে আরো অভ্যাস করতে হবে। ঠিক আছে। ঐশী। ङ ঞ র ন ম। একটু দূর থেকে বলুন, বেশি সাউন্ড আসছে। ङ ঞ ন ন ম। আর একবার। ङ ঞ ন ন ম। আরো একবার শুনতে হবে, শুনে আরো অভ্যাস করতে হবে। ঠিক আছে, অনেকটা ঠিক আছে। ঠিক আছে, যারা ক্লাসে রেসপন্স করছেন না, ক্লাসে রেসপন্স করতে হবে। ক্লাসে না বললে আপনারা কোথায় শিখবেন? ভুল ঠিক তো ক্লাসেই ঠিক হবে, ভুল করলে তো ক্লাসেই ঠিক হবে। ক্লাসে যদি আপনারা না বলেন কিছু, তাহলে বোঝা যাবে না ঠিক বলছেন নাকি ভুল বলছেন, ঠিক শিখছেন নাকি ভুল শিখছেন। তো সেই জন্য ক্লাসে সকলকে বলতে হবে। ক্লাসে যে যত বেশি বলবেন তিনি তত বেশি শিখবেন। তো সেই জন্য আমি আগে বলবো বলে হাত তুলতে হবে। যিনি যত বেশি বলবেন ক্লাসে, তিনি তত বেশি শিখবেন। শেষ পর্যন্ত এটাই দাঁড়ায়। সেই জন্য প্রথমেই বলে রাখলাম। বলবো? হ্যাঁ, অনন্ত কুমার বলুন। ঙ ঞ ন ন ম। আরো একবার বলুন। ঙ ঞ ন ন ম। ঠিক, অনেকটা ঠিক হয়েছে আপনার, অনেকটাই ঠিক আছে। তো এরকম ভাবেই বাকিরাও প্র্যাকটিস করবেন। তাহলে উচ্চারণ স্থান কি হবে, কে বলবেন? উচ্চারণ স্থান। নাসিকাস্য। দেবব্রত মন্ডল বললেন নাসিকা, নাসিকা। আর কেউ বলবেন কিছু?
প্রত্যেকটার উচ্চারণ স্থল আলাদা, ঠিক আলাদা। যেমন নাসিকা তো আছে, নাসিকা হ্যাঁ হচ্ছে কমন। ঠিক কমন, হ্যাঁ, কিন্তু উচ্চারণ স্থান প্রত্যেকটার আলাদা। যেমন এটা হচ্ছে কণ্ঠ, ইয়া হুম এটা হচ্ছে আম, জ- তালু, আহ, রা এটা হচ্ছে মূর্ধা, মূর্ধন্য বর্ণ, ন এটা দন্ত বর্ণ, আর ম ঠিক হচ্ছে ওষ্ঠ বর্ণ। ঠিক ঠিক। ন হচ্ছে দন্তাহ, আর ম হচ্ছে ওষ্ঠ। ঠিক আছে। আর এরা তো সকলেই নাসিকা বর্ণ, নাক থেকেই উচ্চারণ হবে। তো নাসিকাটা আমি এই পাশে লিখে দেবো। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেছে কি করতে হবে আমাদের। অভ্যাস করার জন্য বোঝা গেছে যে কি করতে হবে। এরপরে আমরা একটা নতুন বিষয় পড়বো। এটা পড়ানো হয়েছে কি? এটা পড়ানো হয়েছে আগের ক্লাসে? না, না হয় না স্যার, না হয়নি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে নতুন বিষয় পড়বো এটা, যে কিভাবে আমরা কাছে দূরে কোনো বস্তু বা ব্যক্তিকে আমরা বোঝাবো সংস্কৃত ভাষাতে। সংস্কৃত ভাষাতে কাছে বা দূরে কোনো ব্যক্তি বা বস্তুকে কিভাবে আমরা বোঝাবো। এক্ষেত্রে এগুলি সব আমরা এক বচনে দেখছি, মানে একটি কোনো বস্তু বা একটি কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য। তো এখানে আমরা বহু বচন দেখছি না, এখন এখন আমরা এক বচনে দেখব, সিঙ্গুলার নাম্বার। তো এক্ষেত্রে প্রথম সারিতে যেটা আছে, প্রথম সারি বলতে পুংলিঙ্গ শব্দ। দেখুন বাম পাশে লেখা আছে পুংলিঙ্গ, পুংলিঙ্গ শব্দঃ, পুংলিঙ্গ শব্দঃ। তো এখানে যেই শব্দগুলি দেওয়া আছে এগুলি বোঝাবো যখন আমরা কোনো ব্যক্তি বা পুংলিঙ্গ শব্দ বিশেষণ হিসেবে ব্যবহার করব। যেমন ধরুন কোনো ব্যক্তির নাম যেটা হয় সেটা পুংলিঙ্গ শব্দ হয়। আমরা জানি কোনো ব্যক্তি যখন পুরুষ হন তো সেই পুরুষ ব্যক্তির নাম সেটা পুংলিঙ্গ শব্দ হয়। সংস্কৃতে এইরকম 3 রকম লিঙ্গের শব্দ হয়, 3 রকমের শব্দ হয়। যেমন পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ আর ক্লীবলিঙ্গ শব্দ। তো যখন আমরা পুংলিঙ্গ শব্দের কোনো বস্তুকে বোঝাতে চাইবো বা ব্যক্তিকে বোঝাতে চাইবো, তখন আমরা এই প্রথম সারিগুলি ব্যবহার করব। এষাহ, সাহা, তাহা। প্রথমটা আছে নিকট অর্থে, মানে কাছে। নিকট অর্থে মানে কাছে। দূরার্থে মানে দূরে, যখন দূরে আছে। আর প্রশ্নার্থ মানে প্রশ্ন যখন করব তার বিষয়ে, তখন আমরা বলবো কাহা, পুংলিঙ্গে। তো প্রথম যে আমরা রোটা দেখতে পাচ্ছি, প্রথম রোতে আছে পুংলিঙ্গ শব্দের জন্য। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে বালক। তো বালক এই শব্দটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ। তো সেটা যখন আমি কোনো একজন বালককে বোঝাবো তখন আমি বলবো বালকঃ। যখন একজন বালককে বোঝাবো তখন আমরা বলবো বালকঃ। এইবার যদি বালকটি আমার কাছে থাকে তখন আমি কি বলবো? এষাহ বালকঃ, এষাহ বালকঃ। এখানে দেখুন মূর্ধস্ব আছে, তাহলে মূর্ধা থেকে উচ্চারণ করতে হবে। এষাহ
বালকः, বর্গীয় ব আছে, ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হবে, বালকः, এষः বালকः, এটা পুংলিঙ্গের জন্য এবং কাছে বোঝানোর জন্য। এই রকমই দূরে যখন বোঝাবো তখন বলবো সাহা, এষः না বলে বলবো সাহা, সাহা বালকः, সাহা বালকः, বালকটি যখন দূরে আছে। এবার বালক না হয়েও সেটা কিন্তু অন্য কোনো বস্তুও হতে পারে, কিন্তু সেই বস্তুবাচক যে শব্দ, সেই শব্দটাকে অবশ্যই পুংলিঙ্গ হতে হবে। যেমন বৃক্ষः, এই শব্দটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ। তো এগুলি কি লিঙ্গ বা শব্দের যে ভেদ আছে, ভেদগুলি আমাদের ডিকশনারি থেকে জানতে হবে, বা আমরা আস্তে আস্তে শিখবো, তখন আমরা জানতে পারবো। তো এখন আমাদের মনে রাখতে হবে যে কোনটা কোন লিঙ্গ শব্দ। যেমন আমরা মনে রাখি যে কোন শব্দের কি অর্থ, সেরকমই তার সাথে আমাদের একটা বিশেষ মনে রাখতে হবে যে কোন শব্দের কি লিঙ্গ। ঠিক আছে? তো এখানে এষः বালকः, সাহা বালকः, আর তারপর যদি আমি প্রশ্ন করি যে কোন বালকটি, তাহলে হয়ে যাবে কः বালকः। এত দূর বোঝা গেছে? প্রথম রো কি বলতে চাইছে বোঝা গেছে? স্যার এটা আরেকবার একটু বোঝান, মানে ঠিক ক্লিয়ার হচ্ছে না কনসেপ্টটা। ঠিক 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 বলছি। কে বুঝতে পেরেছেন হাত তুলুন। সংঘমিত্রা দাশগুপ্ত, প্রচেত আচার্য। আর কেউ? অনন্যা চক্রবর্তী, রাকেশ তিওয়ারি, সুমন মুখোপাধ্যায়। আচ্ছা, সুমন মুখোপাধ্যায় বলুন কি বুঝলেন? হ্যাঁ, এটা হচ্ছে যে পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গে শব্দতে দুটোভাবে আমরা ব্যবহার করব। এখানে নিকটার্থ, দূরার্থ এবং প্রশ্নার্থ তিনটে ভাগ দেখানো হচ্ছে, এবং সেখানেতে পুলিঙ্গ শব্দতে আমরা যেমন দেখাচ্ছি দিস, মানে নিকটার্থতে আমরা বলবো এষো বালকः, এষः বালকः। আর যেমন দূরার্থে তখন ওই কথাটাই চলে যাবে, ওই কথাটাই এইভাবে বলবো সহ বালকः। আর প্রশ্নার্থে যখন আমরা জিজ্ঞেস করবো যে ওই বালকটি সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবো, তখন হচ্ছে কহ বালকः, এরকম আর কি। ঠিক ঠিক। তো এখানে বোঝার যেটা বিষয়, দেবব্রত জিজ্ঞাসা করলেন যে আর একবার বলতে। তো এখানে হচ্ছে যে নিকট অর্থে, মানে বালক যখন আমার কাছে আছে, তখন আমরা কি বলি? দিস ইজ দিস ইজ বয়, এরকম আমরা বলি। তো সেরকমই আমরা সংস্কৃতে কি বলবো? এষः বালকः, যখন কাছে আছে। যখন দূরে আছে, দ্যাট ইজ বয়, এরকম আমরা বলি। তো সেরকমই আমরা কি বলবো সংস্কৃতে? কি বলবো? সাহা বালকः। তাহলে হোয়াট ইজ বয় যদি বলি আমরা, হোয়াট ইজ বয়, তখন আমরা বলবো কः বালকः। ঠিক আছে? কোন বালকটি, বাংলায় বললে কোন বালকটি, তো সেখানে আমরা বলবো কः বালকः। সেই বালকটি, সেই বালকটি, সেখানে আমরা বলবো সাহা বালকः। এই বালকটি, এই বালকটি, এখানে আমরা বলবো এষः বালকः। বোঝা গেছে দেবব্রত? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে কোনো প্রশ্ন আছে বাকিদের মধ্যে? কেউ হাত তুলবেন প্রশ্ন থাকলে। রাকেশ বলুন। স্যার একটা জিনিস একটু ক্লিয়ার করে দেন না, মানে এই যে এ সাহা, এটা এ সাহা না এ সাহা? এ সাহা, আমরা প্রথম রোটা করছি। এ সাহা, হ্যাঁ সাহা মানে বিসর্গের উচ্চারণ হয়ের মতো হবে, তাই না? এ সাহা।
এ সাহা, মানে আমি বলছি এই সয়ের উচ্চারণটা কি আকার যুক্ত না আকার বিহীন? আকার তো নেই, দেখা যাচ্ছে নেই, না। আকার দেখা ঠিক যাচ্ছে কি? আছে, আকার তো নেই, তাই না? যেটা ঠিক আছে। লেখা আছে সেটাই বলছি। হ্যাঁ, এ সাহা, এ সাহা, সাহা আর কাহা, এই তিনটি মনে রাখতে হবে আপনাদের, যে কাছে দূরে আর প্রশ্ন, কাছে দূরে প্রশ্ন। ঠিক একই রকম ভাবে যখন আমরা কোনো মহিলাকে বোঝাতে চাইব, অথবা যদি কোনো বস্তুও হতে পারে, যদি বস্তুবাচক যে শব্দ সেটা যদি স্ত্রীলিঙ্গ শব্দ হয়, যেমন দেখুন মালা, এরকম একটা শব্দ আছে মালা, তো এটা স্ত্রীলিঙ্গ শব্দ, এটা আপনাদের মনে রাখতে হবে, স্ত্রীলিঙ্গ শব্দ। মালা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, এটা ব্যক্তির নাম হোক বা বস্তুর নাম হোক। আমরা যেটা গলায় পরি হার, তো সেটাকে যখন আমরা বলবো মালা, যখন বলবো সেই বস্তুটাকে বোঝাতে, সেটাও কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দই হবে। আর যদি কোনো মহিলার নাম হয় মালা, সেটাও হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ হবে। মালা শব্দটাই হচ্ছে স্ত্রীলিঙ্গ, এটা মনে রাখতে হবে। তাহলে মালা যদি বলি, তো সেক্ষেত্রে বলতে হবে এষা মালা, এষা মালা, তখন কিন্তু এষাহা বললে হবে না, যেহেতু আমরা স্ত্রীলিঙ্গ শব্দ দিয়ে বলছি, সেই জন্য বলতে হবে এষা মালা, এষা বালিকা। আর যদি দূরে থাকে মালাটি, তখন বলতে হবে সা মালা, সা বালিকা, সা মালা, সা বালিকা। এবার যদি প্রশ্ন করি কোন মালাটি অথবা কোন বালিকাটি, তখন আমরা প্রশ্ন কিভাবে করব? কা মালা, কা মালা, কা বালিকা, কা বালিকা। তাহলে একই রকম, শুধুমাত্র এখানে আকার যোগ হচ্ছে, সেখানে বিসর্গ ছিল। পুংলিঙ্গের ক্ষেত্রে বিসর্গ, আর এখানে আকার, দীর্ঘ আকার, ঠিক আছে, দীর্ঘস্বর আকার হবে। তো এষা, সা, কা, এটা হয়ে গেল একজনকে বোঝাবে, একজন এবং স্ত্রীলিঙ্গ শব্দ। তো একটি বালিকা, সেটা হচ্ছে যখন কাছে আছে তখন আমরা বলবো এষা বালিকা, দূরে আছে সা বালিকা, প্রশ্ন করছি কা বালিকা। এইরকমই পুংলিঙ্গে বলার সময় এষাহা বালকাহা, সাহা বালকাহা, কাহা বালকাহা। বোঝা গেছে? কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। না স্যার, ঠিক আছে। বাকিরা সকলে স্যার বুঝেছেন? এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই হ্যাঁ, বলুন। মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বাদ দিয়ে মানে ক্লিবলিঙ্গের ক্ষেত্রে কি আকারান্তক আর অকারান্তক এন্ডিং দিয়ে বোঝাতে হবে, নাকি ওটার আলাদা কিছু আছে যেটা পরে পড়বো? হ্যাঁ, আমরা পড়বো। আচ্ছা, আর কিছু প্রশ্ন? স্যার একটা জিজ্ঞাসা করছি, বলছি যে পুংলিঙ্গের ক্ষেত্রে যে বিসর্গ হওয়াটা উচ্চারণ হবে এ সব আলোকা, সব আলোকা। দেখুন দেখুন পুংলিঙ্গের ক্ষেত্রে হ উচ্চারণ হবে, এরকম করলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনার উচ্চারণ হচ্ছে বিসর্গের উচ্চারণ হচ্ছে হয়ের মতো হবে। হ্যাঁ, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক, বলুন আর কি প্রশ্ন আছে বলুন। আর একটা কথা, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হ উচ্চারণটা হবে না, শুধু কা হবে, আকার হবে, এইটাই জিজ্ঞাসা করছি। মানে পুংলিঙ্গের ক্ষেত্রে যে একটা বিসর্গর উচ্চারণ হ হবে, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কা হবে, এইটাই তো ঠিক? না, দেখুন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তো বিসর্গ নেই, তাহলে উচ্চারণ কোথা থেকে হবে? হ্যাঁ, ও বিসর্গ ওখানে নেই, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বিসর্গ তো নেই এখানে, না তো বিসর্গ আকার নেই, আছে শুধুমাত্র। আকার আছে, শুধু আকার, আর ওখানে বিসর্গ আছে। ঠিক, পুংলিঙ্গের ক্ষেত্রে সব জায়গাতে বিসর্গ আছে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সব জায়গাতে আকার আছে। আকার আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। এখানে দিস দ্যাট হোয়াট এগুলোর তো ইংরাজি, বাংলায় বললে তো আমি কি দাঁড়াবো? মানে বাংলায় যদি আমি বালকটাকে, বাংলাতে আমি তো বললাম যে এই বালকটি, এই বালকটি, আর যখন দূরে আছে তখন বলবো সেই বালকটি,
আচ্ছা, আর প্রশ্ন করলে বলবো কোন বালকটি। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমরা পরের বিষয়ে যাচ্ছি। ক্লিবলিঙ্গে আমরা কি করে বলবো? ক্লিবলিঙ্গে দেখুন আর একটি বিষয় আপনাদের যোগ করতে হবে এখানে, যে এ তৎ, তৎ আর কিম। এ আছে এ তৎ, এখানে শুধুমাত্র তৎ, এখানে কিম। এটা হচ্ছে ক্লিবলিঙ্গের রূপ, ক্লিবলিঙ্গের শব্দের রূপ, শব্দের আকার এরকম। তো এ তৎ, তো এখানে বস্ত্র যে শব্দটা আছে সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, বস্ত্রম হয়, তো বস্ত্রম হয়, সেই জন্য এখানে এ তৎ হবে, ক্লিবলিঙ্গ শব্দ ব্যবহার করতে হবে এ তৎ। আর তৎ এটা দূরের অর্থে, দূর অর্থে, যখন বস্ত্রটি দূরে আছে তখন বলবো তৎ বস্ত্রম, কাছে থাকলে এ তৎ বস্ত্রম, দূরে থাকলে তৎ বস্ত্রম। আর প্রশ্ন করলে কিম বস্ত্রম, কিম বস্ত্রম, কিম বস্ত্রম, এতৎ তৎ কিম, এতৎ তৎ কিম। বোঝা গেছে ক্লিবলিঙ্গ? এতৎ, তৎ আর কিম, এটা বলতে হবে যখন আমরা কোনো ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে প্রয়োগ করব, কাছে, দূরে অথবা প্রশ্ন। প্রথম কি হচ্ছে কাছে, কাছে বোঝানোর জন্য দেখুন প্রতিটাতেই একার যোগ আছে, এ সাহা ছিল, তারপরে এ সাহা স্ত্রীলিঙ্গে, এ তৎ ক্লিবলিঙ্গে। আর এখানে একার যোগ নেই, সাহা, সা, তৎ, কাহ, কা, কিম। প্রশ্ন করার জন্য কটা মনে রাখতে হবে আপনাদের, কাহ, কা, কিম, সাহা, সা, তৎ, এষাহ, এষা, এতৎ। এখানে বস্ত্রম না বলে আমি ফলম বলতে পারি, ফলম শব্দটাও হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। মিত্রম যেটা আমরা বলি ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থে যেটা মিত্রম শব্দ, সেটাও হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে বলতে পারি যে এটা বন্ধু, এটা আমার ফ্রেন্ড, এরকম আমরা যখন বলতে চাইবো তখন কি বলবো, এতৎ মিত্রম, এতৎ মিত্রম। আর যখন দূরে আছে, আপনার ফ্রেন্ড যখন দূরে আছে তখন আপনি বলবেন তৎ মিত্রম, তৎ মিত্রম। এবার যখন প্রশ্ন করবেন যে কোনটি আপনার মিত্র, কোনটি মিত্র, যখন প্রশ্ন করতে চাইছেন তখন বলবেন কিম মিত্রম, কিম মিত্রম। বোঝা গেছে? মধুমিতা কিছু বলবেন? না স্যার। হ্যাঁ, এখানে আমার একটু কনফিউশন হচ্ছে একটা অন্য রেফারেন্স দিয়ে। মানে আমরা মন্ত্রের ক্ষেত্রে দেখতে পাই দুরকম মন্ত্র হয়, এসো সচন্দন পুষ্পাঞ্জলি মন্ত্র দেখেছি, আবার এতৎ সম্প্রদান্য এই কথাটাও দেখেছি। সেক্ষেত্রে পুষ্পর ক্ষেত্রে এসো সচন্দনটা মানে কিভাবে ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে? কি আছে পুরো বাক্য বলতে হবে। হ্যাঁ, মানে আমরা পুষ্পাঞ্জলির ক্ষেত্রে এসো সচন্দন পুষ্পাঞ্জলি মানে বলে যে মন্ত্রটা শুরু করি, সেক্ষেত্রে পুষ্পাঞ্জলিটা তো বোধহয় ক্লিবলিঙ্গের মধ্যে ধরা হওয়ার কথা। মানে দেখুন এখানে এসা যখন বলছেন, এসা এটা কার জন্য বলছে সেটা আপনাকে প্রথমে ভাবতে হবে। বাক্যে দেখুন, যদি বাক্যের মধ্যে যদি 8টি বা 10টি শব্দ থাকে, তাই না, তো সেখানে এসা দিয়ে শুরু হলেও সেটা কার বিশেষণ সেটা আপনাকে দেখতে হবে। ওটা যে পুষ্পাঞ্জলিরই বিশেষণ এটা তো ঠিক নয়, তাই না, অথবা অন্য কিছুটা তো বিশেষণ হতে পারে ওটা। সেই জন্য বাক্যটাকে যদি ঠিকভাবে না বোঝেন তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। এসহ মানে এটি, এবার এটির জন্য এটি পুষ্পাঞ্জলি বলতে চাইছেন, অথবা এটি সচন্দন কিছু একটা বলতে চাইছেন, যে চন্দনের সাথে কিছু একটা বলতে চাইছেন। ঠিক আছে?
অনেক সময় কি হয়, ধরুন বইয়ের মধ্যে লেখা আছে এ সাহা বলে কোনো একটা শব্দ ধরুন পুংলিঙ্গেই আছে, তো সেটাই বইয়ে যেটা লেখা আছে অনেক সময় যারা পুরোহিত মশাই যারা থাকেন ওটাই পাঠ করে দেন, তো সেক্ষেত্রে পরিবর্তনেরও প্রয়োজন আছে। তো সেটা যদি সংস্কৃত অজ্ঞ যদি না হন, তো সেক্ষেত্রে তিনি পরিবর্তন না করে ওটাই যদি বলে দেন, সেক্ষেত্রে ভুল হয় অনেক সময়, তো সেই জন্য ভুল হতেই পারে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝ এখানে কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো অসুবিধা থাকলে বলুন, আরেকবার বলতে হবে নাকি সকলে বুঝেছেন? স্যার আরেকবার রিপিট সম্ভব- করে দেন পুরোটা। আচ্ছা ঠিক, আর একবার রিপিট করুন। এষঃ বালকঃ, এই বালকটি, বালক এখানে পুংলিঙ্গ শব্দ, সেই জন্য এখানে এষঃ হয়েছে, এবং আমি কাছে বোঝাতে চাইছি যে এটি, এই বালকটি। যখন আমি দূরে বোঝাতে চাইবো সেম পুংলিঙ্গ শব্দ হবে, এবং একজন বালককে বোঝাতে চাইছি কিন্তু দূরে, দূরে যখন আছে তখন বলবো সাহা বালকঃ, যাকে যে আমার কাছে নেই, দূরে আছে, তাকে আমরা কখন বলবো? তখন বলবো যে সাহা বালকঃ। এবার যদি প্রশ্ন করি কোন বালকটি, তখন বলবো কাহা বালকঃ। এইরকমই স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে এষা বালিকা, এই বালকটি, সা বালিকা, সেই বালকটি, কা বালিকা, কোন বালকটি। একই রকম ভাবে ক্লিবলিঙ্গে এতৎ মিত্রম, এটি বন্ধু, এটি ফ্রেন্ড, তৎ মিত্রম, সে বন্ধু বা সে ফ্রেন্ড বা যা বলবেন সে মিত্র, কিম মিত্রম, কোনটি বন্ধু, বোঝা গেছে? বা কোন বস্ত্রটি, কোন মিত্রটি, এরকম ভাবে আপনি বলতে পারেন। তো এখানে শব্দ এবং শব্দের যে লিঙ্গ আছে সেই অনুসারে আমরা এগুলি ভাগগুলো করেছি। আপনারা প্রথম শিখছেন, তো এখানে ভয়ের কিছু ব্যাপার নেই, আমরা আস্তে আস্তে যখন শিখবো, যখন 3-4টি ক্লাস হবে, তখন আপনারা বিষয়টা স্পষ্টভাবে জানতে পারবেন। এখন মনে রাখুন যে শব্দ, স্যার একটা কথা বলছি যে এই যে এ তৎ বস্ত্র বা তৎ বস্ত্র বা কিম বস্ত্র, এটা আমি দিচ্ছি কেন? বস্ত্রম বা মিত্রম, এইটা বলছি কেন? এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দের রূপ, এরকমই হয় ক্লিবলিঙ্গ শব্দ বোঝানোর জন্য। হবে সব জায়গায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই শব্দের লিস্টটা কি করে বুঝবো কোন শব্দ কোন লিঙ্গ? তা না হলে এটা এগুলোকে বসাতে পারবো না। শব্দ লিঙ্গটা কি করে বুঝবো? মানে আকারান্ত শব্দ হলে স্ত্রীলিঙ্গ হবে, এরকম কি? বলছি, ওটা বলবো। শব্দ আমাদের যেরকম ভাবে জানতে হয় অন্যান্য ভাষার ক্ষেত্রে, সেই রকমই একই রকম ভাবে আমাদের ডিকশনারি ফলো করতে হবে। ঠিক আছে? তো ডিকশনারি থেকে আমাদের জানা যাবে। যেমন আমাদের এখন যে সমস্ত রয়েছে, অষ্টাধ্যায়ী বলে একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি ফলো করতে পারেন ডিকশনারি, অষ্টাধ্যায়ী.com। অষ্টাধ্যায়ী.com-এ গিয়ে আপনি যদি ডিকশনারি দেখেন, কোষান্বেষ বলে একটা ডিকশনারি নাম ওখানে দেওয়া আছে, সমস্ত ডিকশনারিগুলি সংগ্রহ করা আছে। তো সেখানে গিয়ে আপনারা যে কোনো শব্দ লিখলে তার লিঙ্গ বা অর্থ সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আর আমরা ক্লাসে যেগুলি পড়ব সেগুলি আপনাদের বলে দেওয়া হবে। কিছু কিছু শব্দ তো আমরা পড়বই অবশ্যই, তো সেই সমস্ত শব্দের কি লিঙ্গ, কি বচন বা কি অর্থ ইত্যাদি আমরা ক্লাসে তো আলোচনা করবই। আরো বিশেষভাবে জানতে হলে আপনাদের ডিকশনারি ফলো করতে হবে। স্পষ্ট সাদেকা ম্যাম? হ্যাঁ স্পষ্ট। একটা ওই বইটা বোধহয় আমি একটুখানি অনলাইনে দেখছিলাম, ওটা পানিনি, অষ্টাধ্যায়ী পানিনি।
না, বইয়ের কথা বলিনি, আমি বলছি ওয়েবসাইট একটা, আচ্ছা অষ্টাধ্যায়ী.com। স্যার কাইন্ডলি একটু যদি লিংকটা শেয়ার করে দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক ভালো হয়। ঠিক আছে আছে। ঠিক আছে। তাহলে এই বিষয়টাই আমরা একটু অন্যান্য যে সমস্ত শব্দ আছে সেই শব্দগুলি দিয়ে একটু আমরা অভ্যাস করব। কি হতে পারে এখানে আপনারা বলবেন কিছু শব্দ। তো শব্দ চেনার জন্য আপাতত সামান্য নিয়ম আমরা মনে রাখবো যে অকারের পরে বিসর্গ থাকবে। শেষে দেখুন প্রথম যে শব্দটি আমরা এখানে দেখতে পাচ্ছি অবকর কাণ্ড লাহা, অকারের পরে বিসর্গ আছে, ল অকার বিসর্গ। তো এইরকম শব্দগুলি, তারপরেরটা চম সাহা, বিসর্গ আছে শেষে, অকারের পরে বিসর্গ। তো এইরকম শব্দগুলি বেশিরভাগ ক্ষেত্রে পুংলিঙ্গ শব্দ হবে। যেগুলি শেষে বিসর্গ আছে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে পুংলিঙ্গ শব্দ হবে। মনে থাকবে? হ্যাঁ স্যার, মানে এটা একটা সহজ সমীকরণ বলা যেতে পারে। লাস্টে বিসর্গ থাকা মানে এটা সহ হচ্ছে, এই এসো হচ্ছে, পুংলিঙ্গ শব্দ হবে। তারপরে আকারান্ত শব্দ, শেষে আকার থাকবে অথবা দীর্ঘ স্বর থাকবে। আকার শুধু বলবো না, আপনাদের মনে রাখতে হবে দীর্ঘ স্বর থাকবে। দীর্ঘ স্বর আমরা পড়েছি। মিউট করবেন অনন্ত কুমার, কিছু জিজ্ঞাসা থাকলে তখনই আনমিউট করবেন, না হলে মিউট রাখবেন সবসময়। তাহলে যে সমস্ত শব্দের শেষে আমরা দীর্ঘ স্বর পাবো সেগুলি আমরা স্ত্রীলিঙ্গ হিসেবে জানব। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হবে, স্ত্রীলিঙ্গ। আর যেগুলিতে আমরা ময় হসন্ত পাবো শেষে, ময় হসন্ত, সেগুলি আমরা ক্লীবলিঙ্গ হিসেবে মেনে নেব। ঠিক আছে, এটা সামান্য নিয়ম। অনেক ক্ষেত্রে আপনারা ব্যতিক্রম পেতে পারেন, কিন্তু এটা এখন আপাতত আমরা মেনে চলব। কিছু বলবেন? একবার বলুন স্যার, তৃতীয়টা একবার বলুন যে এটাতে ওটা কি ময় হলন্ত বললেন না, ওটা একটু বলুন একটু। ময় হলন্ত, ওই ময় হলন্ত ওটাকে ময় হলন্ত মানে হসন্ত, হসন্ত বা হলন্ত যেটা বলেন আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা তো তয় হলন্ত, ময় হলন্ত বলবো। আচ্ছা ঠিক আছে। ময় হলন্ত। ফলম, মিত্রম, বস্ত্রম, এরকম শব্দগুলি। ফলম, মিত্রম, বস্ত্রম, শেষে ময় হসন্ত আছে। কিছু বলবেন? কোন লিঙ্গ হবে স্যার? এগুলি হবে ক্লীবলিঙ্গ। আমি আর একবার রিপিট করছি, আপনারা ভালো করে শুনে নিন। যেই শব্দগুলির শেষে আমরা বিসর্গ পাবো সেগুলি হবে পুংলিঙ্গ শব্দ। যেই শব্দের শেষে আমরা দীর্ঘ স্বর পাবো, দীর্ঘ স্বরবর্ণ, সেইগুলি হবে স্ত্রীলিঙ্গ। আর যে সমস্ত শব্দের শেষে আমরা ময় হসন্ত পাবো, সেইগুলি হবে ক্লীবলিঙ্গ। মনোজেশ, তাহলে তয় হসন্ত দেখাচ্ছে কেন? এটা তো তয় হসন্ত, এটা তো নাউন নয় না, ওটা তো বিশেষণ। এই বালকটা হচ্ছে নাউন। বোঝা গেছে? ঠিক আছে। ঠিক আছে, চলুন তাহলে আমরা অভ্যাস করি। কে বলবেন প্রথমে? হাত তুলুন। এখানে কি হবে বলতে হবে, পুংলিঙ্গ কোনটা, স্ত্রীলিঙ্গ কোনটা ইত্যাদি সমস্ত কিছু বলতে হবে।
কিন্তু শুধুমাত্র সমীপার্থে, মানে এষাহ, এষা, এতৎ, এই তিনটি দিয়েই বলতে হবে, এর বাইরে নয়। এষাহ, এষা, এতৎ। আগে বলুন সম্ভমিত্রা ম্যাম, এষাহ, এষা, এতৎ এই তিনটির অর্থ কি? সংঘমিত্রা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি অন করতে ভুলে গেছি মাইক্রোফোনটা। হ্যাঁ, এ সাহা মানে হচ্ছে কাছে, মানে নিকটে। এ সাহা নিকটে যখন হচ্ছে তখন সেটা যখন পুংলিঙ্গের ক্ষেত্রে এ সাহা ব্যবহার হবে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কাছে, মানে দিস, এই বোঝাতে এ সা ব্যবহার হবে, আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে কাছে বোঝাতে এতাত ব্যবহার হবে। ঠিক। এবারে আপনি বলুন এখান থেকে প্রথম চারটি কি হবে? প্রথম চারটি শব্দ কি হবে? প্রথম চারটি শব্দের প্রথম যেটি অবকর কণ্ডলহ, এখানে এটা হবে এ সাহা অবকর কণ্ডলহ, কারণ এটি পুংলিঙ্গ। এরপরে চামাশাহা, এটাও এ সাহা চামাশাহা। এরপরে পিপিলিকা, কা দীর্ঘস্বর, তাহলে এটি স্ত্রীলিঙ্গ, তাহলে এষা পিপিলিকা। তারপরেও দীর্ঘস্বর বর্তিকা, তাহলে এখানেও নয়, সিক্থ, থ উচ্চারণ করুন, সিক্থা বর্তিকা। এখানে এষা সিক্থা বর্তিকা। এরপরে লেখনীয়, এটি ঠিক আছে, না ঠিক আছে, চারটি হয়ে গেছে। এবার নেক্সট বলবেন প্রচেত আচার্য। হ্যাঁ, ইন্টারনেট কানেকশন ঠিক নেই মনে হচ্ছে, শোনা যাচ্ছে না। লেখনী হবে এতৎ, ও আচ্ছা সরি, বলুন। স্যুত, না, লেখনী থেকে শুরু করুন, লেখনী থেকে। স্যুত, লেখনী হচ্ছে হ্যালো, রস্বই। না, আপনার ইন্টারনেট কানেকশন ঠিক নেই। ঠিক আছে প্রচেত বাবু, আপনি মিউট করুন প্রচেত। হ্যাঁ। এরপরে বলবেন মধুমিতা, বলুন লেখনী থেকে বলুন। লেখনী স্যার এটা স্ত্রীলিঙ্গ, এষা লেখনী। ঠিক। এতৎ ফেনকম। ঠিক। এই উচ্চারণটা কি হবে? সিউতাহা। তাহলে এষাহা সিউতাহা, আর এষা আকাশবাণী। আকাশ হবে না, আকাশবাণী। ঠিক। আকাশ বললে সেখানে তো হসন্ত হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এখানে তো হসন্ত নেই, আকাশ হবে। ঠিক আছে, ঠিক আছে, মিউট করুন। এরপরে বাকিরা হাত তুলেছিলেন। প্রজ্ঞা ভট্টাচার্য বলুন। পুষ্পাধানী, ওখান থেকে বলবো।
হ্যাঁ, পুষ্পাধানী থেকে বলুন। एषा पुष्पधानी एतत् दूरदर्शनम् एतत् छत्रम् एषः कंसः ঠিক, তারপরে দুটিও বলুন। सा पुष्पधानी না, এটা তো হয়ে গেছে। তারপরে দুটি বলতে কঙ্কতম। बाकी दुটো বলবো। আচ্ছা, एतत् कंकतम ঠিক, एषः चषकः চষকः। ঠিক, चषकः ভালো বলেছেন, মিউট করুন। এরপর হচ্ছে দূরে অর্থে বোঝানোর জন্য, দূরে অর্থ বোঝানোর জন্য সহ, সা, তৎ। পুংলিঙ্গের জন্য সহ, স্ত্রীলিঙ্গের জন্য সা এবং ক্লিবলিঙ্গের জন্য তৎ। যেরকম আমরা বলছিলাম যে সহ বালকঃ, সা বালিকা, তৎ বস্ত্রম, সেরকম ভাবে এখানেও যোগ করতে হবে। মিউট করুন প্রজ্ঞা ভট্টাচার্য। প্রজ্ঞা ম্যাম মিউট করুন। তারপরে তারা হাত তুলেছিলেন, আবার হাত তুলুন তাড়াতাড়ি। ঐশী চক্রবর্তী বলুন। हाँ सर दण्डदीपः মানে सः दण्डदीपः तत् पादत्राण्यं तत् शूर्णत्रं সুরপত্রম, সুরপত্রম। सुरपत्रं हाँ तत् सुरपत्रं सः सुधाखण्डः খণ্ডः। सुधाखण्डः পরে দুটো বলবো স্যার? হ্যাঁ বলুন। আচ্ছা সা শায়া শয়্যা, শয়্যা। শায়া সা শায়া আর সা পাঠশালা। ঠিক, ঠিক আছে, ভালো বলেছেন। শয়্যা, উচ্চারণটি আরেকবার করুন। শয়্যা। শায়া শায়া একটা য় একবার কেটে নিন, অর্ধেকটা কেটে নিন। শয়, তারপরে বলুন ইয়া। শায়া শয়্যা। শায়া ঠিক, এবার ঠিক হয়েছে, ঠিক আছে। এরপরে সাদেকা ম্যাম বলুন। সাদেকা। সপাদকটহ সপাদকটহ স নয়, সাহ, বিসর্গ আছে তাই না? সাহ। পাদকটহ সা দূরবাণী সহ ঠিক। তাল সা কুঞ্চিকা ঠিক, তৎ কৃষ্ণফলকম। ঠিক আছে, ভালো বলেছেন, ঠিক আছে। পরেরটা অন্য কেউ বললেন, ঠিক আছে, ভালো বলেছেন। সংঘমিত্রা আপনি বলেছেন তো? হ্যাঁ আমি একদম শুরুতেই বলেছি। ঠিক আছে, তাহলে আপনি পরে বলবেন, বাকিরা বলুক আচ্ছা আগে। ওকে ওকে।
কে বলবেন? বাকিরা এখনো বলেননি। সুমন মুখোপাধ্যায়, চেষ্টা করুন। কোথা থেকে বলবো? ব্যজনম, ব্যজনম থেকে বলুন। ব্যজনম। আচ্ছা, ব্যজনম হচ্ছে তথ্য ব্যজনম, তারপরে আসন্দ আসন্দাহ, আসন্দাহ সাহ, সাহ। সহ আসন্দাহ। ঠিক। তারপরে হচ্ছে এটা একটা সা উৎপীঠিকা, উৎপীঠিকা। উৎপীঠিকা, সা উৎপীঠিকা। ঠিক। আর এটা হচ্ছে তথ্য আসনম, তৎ, তৎ, তৎ। তথ্য, তথ্য আসনম। ঠিক, তৎ আসনম। ঠিক আছে, ভালো বলেছেন। এরপর স্যার আমি বলবো, যারা বলেননি, স্যার আমি বলবো হ্যাঁ অনন্ত গাইন, অনন্ত গাইন। ঠিক, হ্যাঁ বলুন বলুন। বলুন, আপনার মিউট হয়ে গেছে, আর মিউট করুন। অনন্ত কুমার, শোনা যাচ্ছে না। অনন্ত কুমার, শুনতে পাচ্ছেন আপনি? অন্য কেউ বলবেন। তৎচিত্রম, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। তৎচিত্রম সহ পিজ্জা, পিঞ্জহ, পিঞ্জহ, পিঞ্জহ। সহ পিঞ্জহ, সহ পিঞ্জহ। আর সা সা পুত্রী, কুপি, 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 সা কুপি। আর তৎ তৎ বস্ত্রাম, তৎ বস্ত্রাম। ঠিক, ঠিক বলেছেন। ঠিক আছে। এরপরে কে বাকি আছেন? প্রশ্ন করতে হবে। এরপরে হচ্ছে প্রশ্ন করতে হবে পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং ক্লিবলিঙ্গে। কে বলবেন প্রশ্ন? স্যার আমি বলবো স্যার। না, আপনি বললেন তো, আপনি পরে বলবেন আবার। মিউট করুন। প্রচেত আচার্য বলুন। কহ অশ্বः, হ্যাঁ ঠিক। কা অশ্ব। দ্বিচক্রিকা, ঠিক। का संमार्जनी, किम मंदिरम। ठीक। कह व्याघ्र, कह व्याघ्रः। ठीक। का उत्तर पुस्तिका, उत्तर पुस्तिका, उत्तर पुस्तिका। कह सिंह, सिंहः, सिंह দুবার হ হবে। ঠিক। সিংহः। ঠিক। কা নদী। ঠিক আছে, ভালো বলেছেন। এরপর দেবব্রত, আপনি বলেছেন দেবব্রত? না স্যার বলিনি। বলুন তাহলে, আপনি বলুন। কিম উপনেত্রম, কাহ বরাহ। বরাহः, দুবার হ হবে একটা বিসর্গের জন্য। রাইট।
কাহ বরাহঃ ঠিক। কিম রেলস্থানকম হুম কিম বিমানম হুম কহ শৃগালো লহ ঠিক। কা- শৃগালः কহ শৃগাল কা নৌকা কিম গৃহম হুম কা সূচিকা ঠিক। উদ্যানম ঠিক আছে, ঠিক আছে, মিউট করুন আপনি, ভালো বলেছেন। আর কেউ বাকি আছেন যিনি বলেননি? যিনি বলেননি, কেউ বলতে চান এরকম? রাকেশ, আপনি বলেছেন? না স্যার বলিনি। আচ্ছা, বলুন। কহ গজহ ঠিক। কহ গজः। কা কা কর্তরি হুম কিম ভবনম আর কহ কাক কাকহ। ঠিক। তাহলে এরকম ভাবে আমরা যেটুকু শিখেছি সেটুকুই আমরা আরো অভ্যাস করব। ঠিক আছে, এখানে আর শব্দ দেওয়া নেই। তো আপনারা আশেপাশে যা কিছু দেখতে পাবেন সেই শব্দগুলি দিয়ে এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকবেন। যেটুকু আজকে শিখলাম আমরা, যে কাছে দূরে, তাই না, কাছে দূরে আর প্রশ্ন। তো একটির জন্য আমরা শিখেছি, এক বছরে শিখেছি, সিঙ্গুলার নাম্বার শিখেছি আমরা। তো সিঙ্গুলার নাম্বারে আমরা প্রয়োগ করব একটি চেয়ার, একটি বোতল, তাই না, একটি বাড়ি, একটি ফোন, একটি টেবিল, এরকম ভাবে একটি ল্যাপটপ ইত্যাদি বিষয়গুলি আমরা এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকব। আর যেটা বিষয় হচ্ছে, লেখা প্র্যাকটিস করতে হবে আপনাদের, যেন আপনারা লিখতেও একটু একটু শিখে যান। বর্ণ পরিচয় করানো হয়েছে, তাতে আপনারা বর্ণ শিখেছেন। তো উচ্চারণ যেমন করছেন, উচ্চারণের সাথে সাথে আপনারা যেন লিখতেও পারেন একটু, তো সেটাও একটু আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। তো যদি আপনারা প্র্যাকটিস করতে চান, তাহলে প্রতিটি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আর যে আকার, ইকার ইত্যাদি আমি যেগুলি আজকে দেখালাম, এগুলি আপনারা প্রতিটা বর্ণ 5 বার করে লিখবেন। ঠিক আছে, 5 বার করে লিখবেন, আর 5 বার করে লিখে আপনারা প্র্যাকটিস করবেন প্রতিটা বর্ণ। কিভাবে লিখবেন না, যেগুলি আমাদের দাগ দেওয়া পেজ হয়, যেগুলি আমাদের দাগ দেওয়া থাকে, দাগ টানা, সেই রকম পেজ নিয়ে আপনারা দুটি ঘরের মধ্যে, মানে 3টি দাগ থাকবে, দুটি ঘর মানে 3টি দাগ, তো ওই রকম ভাবে 3টি লাইন ধরে আপনারা লিখবেন। প্রতিটা বর্ণ 5 বার করে লিখবেন। এরকম ভাবে অভ্যাস করুন। তারপরে শব্দ ইত্যাদি আপনারা পরে আবার প্র্যাকটিস করবেন। এখন আপাতত বর্ণগুলি অভ্যাস করুন। আর তার সাথে আমরা যেটা দেখলাম আজকে বলার জন্য, যে কাছে দূরে ইত্যাদি বিষয়, সেগুলিও আপনারা প্র্যাকটিস করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আজকে আমরা এটাই পড়লাম, আজকে আর কোনো বিষয় নেই পড়ার। আমরা কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলি আমরা আলোচনা করতে পারি। কোনো জিজ্ঞাসা আছে কারোর? সংঘমিত্রা ম্যাম কিছু বলবেন? হ্যাঁ স্যার, আজকের ক্লাস নিয়ে না, মানে আমার একটি প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাইছি। এই যে শব্দগুলো, সংস্কৃতের যে শব্দগুলো, এই শব্দগুলোর তো মানে বাংলা বা হিন্দি এর তো শব্দ সম্পূর্ণ আলাদা। যেমন এখানে যেমন লক রয়েছে তালাহা, তো এইরকম ব্ল্যাকবোর্ড যেটা কৃষ্ণ ফলকম, তো এই যে শব্দগুলো এগুলোও আমরা এখানে শিখবো তো, মানে
কোনটা কোন শব্দের কি মানে, এই যে এই জিনিসটা। নতুন নতুন শব্দ দেওয়া হবে আপনাদের, নতুন ভাগ দেওয়া হবে, ঠিক আছে, সমস্ত কিছু আপনাদের দেখানো হবে, শেখানো হবে। আচ্ছা, আর আরেকটি বিষয় জানার, যে সংস্কৃত যখনই উচ্চারণ করা হয় তখনই যেন একটা সুরে থাকে, মানে আমরা অন্যান্য ভাষাকে যেমন একদম কেটে কেটে বা গদ্যের মতন, তো মানে এটাই কি সংস্কৃত উচ্চারণের একটা মানে কোন মানে একটা নিয়ম কি, যে মানে সংস্কৃত এইভাবেই একটা ছন্দে একটা সুরে পড়া হয় বা কথা বলা হয়? এখানে হচ্ছে যেটা স্বর বলা হয় না, স্বরের গুরুত্ব বেশি আছে। স্বরবর্ণ যেগুলি রয়েছে তাদের যে মাত্রা, উচ্চারণের মাত্রা, উচ্চারণ করার যে নিয়ম, স্বরবর্ণের দীর্ঘ এবং হ্রস্ব এগুলিকে খুবভাবে মেনে চলা হয়। সেই জন্য যখন এই দীর্ঘস্বর আসে তখন একটু সময় নিয়ে উচ্চারণ যখন করা হয় তখন সেটা একটু সুর হয়ে যায়। যেমন দেখুন, আমরা যদি একটা শব্দ নিই, সেই শব্দটা যদি আমরা বাংলাতে বা ইংরেজিতে উচ্চারণ করি সেক্ষেত্রে কোনো ডিফারেন্স থাকবে না, ওটা দীর্ঘস্বর অথবা হ্রস্বস্বর। যেমন ধরুন রাম বললাম আমরা, রাম, রাম, এখানে আকার আছে কিন্তু আমরা হ্রস্ব অকারের মতোই উচ্চারণ করছি, রাম, তাড়াতাড়ি রাম। কিন্তু সংস্কৃতে যখন এটা আমরা উচ্চারণ করব তখন আমরা দীর্ঘস্বরকে দীর্ঘ করে উচ্চারণ করব, তখন এটার উচ্চারণ হয়ে যাবে রাম, রাম। তাহলে পার্থক্য বুঝতে পারছেন? তাহলে এটা শুরু হয়ে গেল, তাই না, রাম। এটাই সংস্কৃতের মধ্যে পার্থক্য আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবং উচ্চারণের সময় এইটা আমাদের সবসময় মনে রাখতেই হবে যে দীর্ঘস্বর মানে আমাকে একটু সেটা মানে উচ্চারণের মধ্যে দিয়ে সেটা বোঝাতে হবে, সেইভাবেই উচ্চারণটি হলে তবেই সেটি পারফেক্ট বোধহয় উচ্চারণ হবে। ঠিক, না হলে ওটা মানে অনেক সময় কি হয়, ওই রকম মাত্রার যদি আমরা উচ্চারণ ভুল করি তাহলে অন্য শব্দ মনে হবে সেটা, তাই না? রাম, রাম আর রাম, রাম আর রামের মধ্যে পার্থক্য আছে। আর এ এম এ ইংরেজিতে আমরা যদি লিখি আর এ এম এ, অথবা সংস্কৃতে যদি বলি র ম, দু জায়গাতেই আকার আছে, হ্রস্ব আকার, র এবং ম। তাহলে রাম আর রাম দুটির মধ্যে পার্থক্য আছে। এটার যদি উচ্চারণ আমরা যদি একই করি তাহলে তো পার্থক্য বোঝা যাবে না। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে। হয়তো আমরা লেখার সময় পার্থক্য করে নিতে পারবো, কিন্তু যখন আমরা পড়ছি তখন তো আমরা পার্থক্য করতে পারবো না। সেই জন্য যেটা লেখা হয় সেটাই আমরা সংস্কৃতে উচ্চারণ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। রচয়িতা আচার্য কিছু বলবেন? আচ্ছা স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করছি স্যার, আমি বলছি, হ্যালো স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি যে আমরা যেটা আগের দিন যে পড়েছি, যেটা যে অ আ ই ই, তারপরে ও ঔ রস্য, মানে ও ঔ রি রি, এই যে আমরা তো বাংলায় যেটা আমরা যেটা পড়েছি রস্য দীর্ঘ রি লি, এখন এখানে রি দুটো পাচ্ছি কেন? এইটাকে আমাকে একটু, এখানে রি রি একটা হস্যিকার একটা দীর্ঘিকার, এইটা আমি তো বুঝতে পারছি। তারপরে এ ও ও ও ও, এটা ক্লিয়ার আছে, কিন্তু যে একটা রি রি এইটা আমাকে একটু বলুন না, এই দুটো কেন শব্দ আছে এখানে রি? আমরা তো ওখানে হ্রস্ব দীর্ঘ রি লি পাইছি। ঠিক বলেছেন, এখানে প্রয়োগ আছে, শব্দ এরকম আছে যেখানে আমাদের ডবল রি বা দীর্ঘ রি আমাদের প্রয়োগের কাজে লাগবে। যেরকম বললাম না, পিতৃন বলে একটা শব্দ আছে, পিতৃন, এরকম একটা শব্দের রূপ আছে, সেখানে দীর্ঘ রি কাজে লাগবে, ঠিক আছে?
বেশি প্রয়োগ না থাকলেও কিছু কিছু প্রয়োগ আছে যেখানে আমাদের কাজে লাগবে, সেই জন্য এখানে গ্রহণ করা হয়েছে। অন্য জায়গাতে তো দীর্ঘ কোনো কিছুই থাকেই না, তাই না? অন্য ভাষাতে যদি আমরা দেখি তো দীর্ঘের তো গুরুত্বই নেই। যখন আমরা উচ্চারণ করি নদী, নদীকে আমরা কি বলি? নদী বলি? আমরা তো নদী বলি, হ্রস্বই উচ্চারণ করি আমরা নদী, কিন্তু তবুও বাংলাতে দীর্ঘি ধরা হয় কিন্তু উচ্চারণ তো নেই। উচ্চারণ করার সময় আমরা কিন্তু নদী বলি না, আমরা বলি নদী। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে সেই উচ্চারণের পার্থক্যগুলি আছে এবং সেটি কাজেও লাগে। সেই জন্য এখানে রিয়ের ক্ষেত্রেও এটার যে দীর্ঘ স্বর সেটা কাজে লাগে, তো সেই জন্য ওটা নেওয়া হচ্ছে। বাকিদের কোনো প্রশ্ন থাকলে বলুন, কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, তাহলে আমরা পরের দিন আবার মনোজ কিছু বলছেন? চন্দ্রবিন্দু বিসর্গ, উন্নস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এই ব্যাপারটা একটু ডাউট লাগছে। চন্দ্রবিন্দু মানে হচ্ছে কোনো একটি বর্ণ যখন আমরা চন্দ্রবিন্দু বসাই তার উচ্চারণটা নাসিকাতে হয়ে যায়, ঠিক আছে, নাকে উচ্চারণ হয়। যেমন যদি আমরা কয়ের মাথাতে চন্দ্রবিন্দু বসাই সেটার উচ্চারণটা নাকে হয়, তো নাসিকা বোঝানোর জন্য চন্দ্রবিন্দু আমরা ব্যবহার করে থাকি। আলাদা করে যদি উচ্চারণ করতে চান তো সেটা ময়ের মতো উচ্চারণ করতে পারেন আলাদা করে, কিন্তু কারোর মাথায় যখন বসে আছে তখন তার উচ্চারণ শুধুমাত্র নাসিকা হবে, ঠিক আছে। কটাকে আমরা নাকে উচ্চারণ করবো। ক যখন আমরা বলি সাধারণভাবে তো কয়ের উচ্চারণ নাকে হয় না, তো কিন্তু যদি আমাদের নাকে উচ্চারণ করতে হয় তার জন্য হচ্ছে চন্দ্রবিন্দুকে ডাকা হয়েছে, ঠিক আছে। আর অনুষ্ঠান তো আপনারা জানেন, অনুষ্ঠান বাংলাতেও আছে, প্রয়োগও হয়, সেরকম ভাবে ময় বসন্তের মতোই উচ্চারণ হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করব। যদি বিশেষ কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা শান্তি মন্ত্র পড়ে ক্লাস শেষ করব। আর শান্তি মন্ত্রের যে অর্থ আছে বা কিরকম এখানে লেখা আছে সেটা আমরা পরে জানবো। আজকে আপনাদের বর্ণ পরিচয় হচ্ছে, তো এখন বর্ণ পরিচয় আগে বর্ণগুলি ঠিকভাবে জানুন, তারপরে আমরা বিশেষ যে পাঠ্যক্রম আছে সেখানে আমরা প্রবেশ করব। আগে বর্ণ পরিচয়টা ভালোভাবে আপনারা অভ্যাস করে দিন নিজেরাও, যেরকম ভাবে বললাম এরকম ভাবে লিখে লিখে যদি অভ্যাস করেন তাহলে ভালো হবে। পাঁচবার করে লিখুন প্রতিটা বর্ণ। ঠিক আছে, তাহলে আজকে আমি শান্তি মন্ত্র করে শেষ করছি। এখানে আরো কিছু ছিল, সেগুলি আমরা পরের দিন দেখব। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বা প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো পদমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহং ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকరోৎ অনিরাকরণমস্ত্বনিরাকরণম মে অস্তু তদাত্মনি নিরতে य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री রামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে। শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার, শুভরাত্রি। ঠিক।